গুম খুন করে ক্ষমতা দীর্ঘায়িত করে আওয়ামী লীগ। সোহরাওয়ার্দীতে নির্যাতনের ভয়াবহতা তুলে ধরলেন ভুক্তভোগীরা। বিচার নিশ্চিতের আশ্বাস তথ্য উপদেষ্টার। ভোট ডাকাতি, নিশিরার দামি ভোট, এইগুলো যে দেশের কোনো ভালো কিছু করতে পারে না, এটি প্রমাণিত। আমরা চাই আগামী দিনে দেশে একটি জবাবদিহিতার সরকার শুরু হোক। স্থানীয় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে চায় বিএনপি। কুমিল্লায় সমাবেশে যুক্ত হয়ে বললেন তারেক রহমান। র্যাব বিলুপ্তির দাবি সংস্কার কমিটির। এলসি খোলায় বিধিনিষেধের শিথিলতায় চট্টগ্রাম বন্দরে বেড়েছে কাঁচামাল আমদানি রপ্তানি। কার্গো পণ্য হ্যান্ডেলিং ছুঁয়েছে 12 কোটি মেট্রিক টন। কন্টেনারেও রেকর্ডের পথে। উত্তরাঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা। দুর্ভোগে হতদরিদ্ররা। খড়কুটো জ্বালিয়ে চলছে নিবারণের চেষ্টা। 2-1 দিনের মধ্যে শৈত্যপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া অফিসের। 3-4 দিন থেকে একটু বেশি হয়েছে ঠান্ডা। শ্বাস রোগ নিয়ে আছে, শীতের মধ্যে অনেক কষ্ট হইতেছে, কনকনা শীত। ভোরের সময় সঙ্গে আছি আমি তানভীর হাসান। জুলাই পিলখানা ও শাপলা চত্বরে হত্যা। 15 বছরে গুম খুন নির্যাতন করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করেছিল আওয়ামী লীগ। সব অপরাধের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন বিভিন্ন দল ও সংগঠনের নেতারা। ফ্যাসিবাদীদের আর ফিরতে না দেওয়ার প্রত্যয় তাদের। সোহরাওয়ার্দী উদ্যানে মায়ের ডাকের গণজামায়াতে এমন হুঁশিয়ারি দেন তারা। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো মানুষের এই জমায়েতে প্রত্যেকেই জড়ো হয়েছেন বিচার বহির্ভূত হত্যা আর গুমের বিচারের দাবিতে। দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে মায়ের ডাকের আয়োজনে এই গণজমায়েতে ভুক্তভোগী এবং তাদের পরিবারের পাশাপাশি অংশ নেয় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধি এবং গুম কমিশনের প্রতিনিধিরাও। আওয়ামী ফ্যাসিবাদী সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে একের পর এক হত্যা গণহত্যা চালিয়েছে উল্লেখ করে প্রতিটি নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের দাবি জানান নেতারা। 24-এর অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনা ধারণ করে একটি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনী কৌশলে আওয়ামী লীগকে রাজনীতি থেকে বিদায় দিতে হবে। ফ্যাসিবাদ যদি থাকে তারা মানুষকে বিভক্ত করে। আমরা যদি জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো। আমরা বিভিন্ন সংস্কারের কথা বলছি, কোনো সংস্কারে কোনো কাজ হবে না যতদিন পর্যন্ত না আমরা নিজেদের সংস্কার নিজেরা করি। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটির নেতারাও বক্তব্য রাখেন জমায়েতে। আওয়ামী লীগকে ছাড় দেওয়ার চেষ্টা করে থাকলে তাদেরও প্রতিহত করার ঘোষণা দেন বক্তারা। আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান তাহলে এই আহতদের রক্তের উপরে বাড়া দিয়ে আপনারা তাদেরকে বাঁধিয়ে আনতে হবে। প্রশ্নবিদ্ধ এক বিচারের মধ্য দিয়ে আমাদের দেশের উল্লেখযোগ্য আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এই বিচার নিশ্চিত না করা পর্যন্ত কোন শক্তি নাই আমাদেরকে রাজপথ থেকে উৎখাত করবে। আমরা মাঠে রক্ত দিয়েছি, এখন আমরা বুলেটকে ক্রস করেছি। আগামীতে যদি কোনো ইলেকশনে যদি বিচারের আগে হয় সেটাও আমরা দেখতে প্রস্তুত। সব গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের আশ্বাস দিয়ে তথ্য উপদেষ্টা বলেন, বজায় রাখতে হবে জাতীয় ঐক্য। সকল নিপীড়ন, সকল গণহত্যা, সকল মানবতাবিরোধী হত্যা, গুম খুন, সেগুলার বিচার আমরা এই সরকারের থাকা অবস্থায় নিশ্চিত করব। এই জুলাই অভ্যুত্থানে হিন্দু মুসলমান এক হয়ে আমরা লড়াই করেছি। দেশের মানুষের সাংবিধানিক অধিকার রক্ষায় গুম খুন সহ সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের ধারা থেকে বেরিয়ে আসতে বাধ্য হবে শাসক গোষ্ঠী, এমনটাই প্রত্যাশা জমায়েতে আসা সাধারণের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ আমলে মানবাধিকার লঙ্ঘনের যে ইতিহাস রচিত হয়েছে সেটির বিচার এদেশের মাটিতেই করতে হবে। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আলোচনা সভায় একথা বলেন বক্তারা। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায় ভবিষ্যৎ মানবাধিকার ভাবনা ও ছাত্র সমাজের ভূমিকা নিয়ে মুক্ত আলোচনার আয়োজন করে ছাত্রদল। এতে যোগ দিয়ে শেখ হাসিনা সহ খুনিদের বিচার দাবি করেন জুলাই বিপ্লবে নিহতের পরিবারের সদস্যরা। আমাদের ছেলের সন্তানের
বিচার দেখা মরতে পারি বাংলাদেশের মাটিতে। ছাত্রদল সভাপতি বলেন, গুম হওয়ার পরে অনেকে এখনো নিখোঁজ, তাদের খুঁজে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। গুম এবং খুনের শিকার হওয়ার কারণে যে জুলাই আগস্টের প্রেক্ষাপট প্রস্তুত হয়েছে, মঞ্চ প্রস্তুত হয়েছে, আমরা তাদেরকে ভুলে যাওয়া কোনোভাবে উচিত হবে না। বক্তারা বলেন, আওয়ামী লীগ আমলে মানবাধিকার লঙ্ঘনের যে ইতিহাস রচিত হয়েছে তার বিচার এদেশের মাটিতেই করতে হবে। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের যে ইতিহাস রচিত হয়েছে তার বিচার এই বাংলাদেশের মাটিতে হতে হবে। কোনো সরকারের হাতে, কোনো দলের হাতে, কোনো ব্যক্তির হাতে বাংলাদেশের জনগণ নির্যাতিত না হয় এভাবে। শেখ হাসিনার আমলে গুম হওয়ার পর এখনো নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী। তার স্ত্রী বলেন, গুম খুনের মধ্য দিয়ে দেশে ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল। মানবাধিকার লঙ্ঘনের মধ্যে চূড়ান্ত লঙ্ঘন হচ্ছে মানুষকে গুম করা। আমাদের দেশের সরকার আমাদের দেশের আইন প্রয়োগকারী সংস্থাকে ব্যবহার করে তাদের মাধ্যমে এই বিষয়গুলো তারা ঘটিয়েছিল। এ সময় মানবাধিকার দিবসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি না থাকায় হতাশা প্রকাশ করেন তিনি। গুমের মধ্যে একটি মানবাধিকার, চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে তাদের কোনো কর্মসূচি নাই। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। নিজেদের শাসন আমলে গড়া র্যাবের বিলুপ্তি চায় বিএনপি। দলটির চাওয়া, স্বাধীন কমিশনের অধীনে থাকবে পুলিশ। গুলশানে সংবাদ সম্মেলনে কথা বলেছেন নেতারা। বাহিনীটির সংস্কারে 5 দফা সুপারিশ করেছে বিএনপি গঠিত কমিটি। গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন কমিটির সদস্যরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। প্রায় গণশত্রুতে পরিণত হওয়া সত্ত্বেও এই বাহিনীকে ছেঁটে ফেলার কোনো সুযোগ নাই। একে আবার সংশোধন করে দাঁড় করাতে হবে। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে র্যাবের বিলুপ্তি দাবি করে হাফিজউদ্দিনের অভিযোগ, জুলাই বিপ্লবে হত্যা নির্যাতনে জড়িত প্রায় 5 শতাধিক পুলিশ সদস্যকে পালিয়ে যেতে সহায়তা করেছে কিছু সেনা কর্মকর্তা। আমরা র্যাব বাহিনীরই বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। একেবারেই গ্যাংগ্রিন হয়ে নষ্ট হয়ে যায়, তখন কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় সেটা থাকে না। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারতের আগ্রাসন জনগণ মেনে নেবে না। বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া সেটা ভারত তারা উপলব্ধি করতে সচেষ্ট হবে এবং ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্কটা দেশে দেশে হতে হবে, কোনো ব্যক্তি বা দলের সাথে নয়। এদিকে ভারতের নানা ষড়যন্ত্র ও অপসংস্কৃতির বিরুদ্ধে 16 ডিসেম্বর মানিক মে এভিনিউয়ে কনসার্ট আয়োজনের ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি। গুলশানে উদয় টাওয়ারে সবার আগে বাংলাদেশের ব্যানারে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। নগর বাউল জ্যামস আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। দেশে জবাবদিহিমূলক সরকার দেখতে চায় জনগণ। সে লক্ষ্যে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে কুমিল্লার রাষ্ট্র মেরামত বিএনপির 31 দফা নিয়ে বিভাগীয় কর্মশালায় অংশ নেন দলটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান আরও বলেন, স্থানীয় সরকার থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে। ভোট ডাকাতি, নিশিরার দামি ভোট, এইগুলো যে দেশের কোনো ভালো কিছু করতে পারে না এটি প্রমাণিত। আমরা চাই আগামী দিনে দেশে একটি জবাবদিহিতার সরকার শুরু হোক। স্বৈরাচার অনেক কিছু ধ্বংস করে দিয়ে গেছে, দেশের মানুষের ভবিষ্যৎ তারা ধ্বংস করে দিতে চেয়েছিল। এখনো সম্ভাবনা আছে এবং সেই সম্ভাবনাকে যদি বাস্তবায়ন করতে হয়, মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে। বিএনপি হিসাবে আসুন আমরা মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করি। ভোরের সময় আরও থাকছে, 16 বছরে পাবনায় এক পরিবারের দখলে 60 বিঘা জমি। জড়িত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এপিএস। অস্ত্রের মুখে বেদখলের পর বানানো হয় বাগানবাড়ি, অভিযোগ ভুক্তভোগীদের। সংখ্যালঘুদের উপর সহিংসতার বেশিরভাগ ঘটনা ব্যক্তিগত অথবা রাজনৈতিক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম। 5 আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত এসব ঘটনায় 88টি মামলায় 70 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে পদবঞ্চিত 764 জনের পদোন্নতির সুপারিশ করে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দাখিল করেছে পর্যালোচনা কমিটি।
মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানান, সংখ্যালঘুদের উপর সহিংসতার বেশিরভাগ ঘটনা রাজনৈতিক অথবা ব্যক্তিগত আক্রোশে। সাম্প্রতিক ঘটনাগুলোয় ৮৮টি মামলায় গ্রেফতার হয়েছে ৭০ জন। অ্যাটাকগুলো হয়েছে যে ধরেন কেউ আগের রুলিং পার্টির মেম্বার ছিলেন, উনি হয়তো বা মাইনরিটি ফেথের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিল যেই রিপোর্টটা দিয়েছিল যে ৯ জন মারা গেছে এই ধর্মীয় সহিংসতায়, বিশেষ করে হিন্দু জনগোষ্ঠীর মধ্যে। তো এখানে আমরা দেখছি যে ওই রিপোর্টটা যদি আপনারা পড়ে থাকেন তাহলে দেখবেন যে অলমোস্ট এভরি কেস হচ্ছে হয় পলিটিক্যাল নয় পার্সোনাল রিজন। সেখানে আসলে ধর্মীয় মোটিভেশনটা সেরকম ছিল না যে আমি ওটাকে অ্যাটাক করছি বিকজ উনি একটা মাইনরিটি ফেথের বাইরে। ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার জানান, ফ্যাসিবাদী আমলে পদবঞ্চিত ৭৬৪ জনের পদোন্নতির সুপারিশ করে প্রধান উপদেষ্টাকে প্রতিবেদন দিয়েছে পর্যালোচনা কমিটি। ১৫৪০ জনের মতো কর্মকর্তার আবেদন পেয়েছিলেন, সেগুলো যাচাই বাছাই করে ওনারা ৭৫০ কর্মকর্তাকে ৬৬৪ জন কর্মকর্তাকে টু বি প্রিসাইজ ভূতাপেক্ষা সুযোগ সুবিধা দিয়ে পদোন্নতির সুপারিশ করেছে। এছাড়া নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার নিয়মিত বাজার মনিটরিং করছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা তো মনিটর করছি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের মেয়েরা শুধু দেশ নয়, পুরো বিশ্ব বদলে দেওয়ার ক্ষমতা রাখে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার জুলাই অভ্যুত্থানে নারীদের অবদান নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশে জুলাই বিপ্লবের নজির পৃথিবীর কোথাও নেই। সমস্ত বিপ্লবের ইতিহাসে তা এক অনন্য উচ্চতায় রয়েছে। এ সময় তিনি নতুনদের দেশ গঠনে মাঠে থাকার আহ্বান জানান। বাংলাদেশে যেটা হয়ে গেল, এটার নজির পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। বহু অভ্যুত্থান হয়েছে, বহু রকমের হয়েছে, কিন্তু এইটা একেবারে সম্পূর্ণ ভিন্ন রকমের। তোমরা যে দেশ বদলাবার যে প্রতিজ্ঞা নিয়েছ সেটা পূরণ করতে হবে। এটা শুধু সরকারের উপর ছেড়ে দিলাম, ওনারা করে দেবে, সরকার ছেড়ে দিলে হবে না। সরকার ছেড়ে দিলে যেমনি আছে এমনি চলে যাবে। আমরা বাংলাদেশ যেরকম বদলে দিতে পারি, আমরা পৃথিবীও সেরকম বদলে দিতে পারি। এটা আমাদের শক্তি। তোমাদের দেখে সব দেশের মেয়েরা তোমাদের সঙ্গে আসবে, আরে এরা তো পারতেছে, আমরা তাদের সঙ্গে থাকে, আসবে। তোমরা এটা রাস্তা দেখিয়ে দিলে। জাতীয় স্লোগান হিসেবে থাকছে না জয় বাংলা। হাইকোর্টের রায় স্থগিত করলেন আপিল বিভাগ। আইনজীবী বলেন, দলীয়ভাবে ব্যবহার করে জয় বাংলা স্লোগানকে বিতর্কিত করেছিল আওয়ামী লীগ। রায় স্থগিত হওয়ায় মুক্তিযুদ্ধের চেতনা স্নান হয়নি বলে মনে করে রাষ্ট্রপক্ষ। করদাতাদের প্রত্যক্ষ পরোক্ষ সেবা নিশ্চিতের তাগিদ দিয়ে ভ্যাট দিবসে আলোচনায় অর্থ উপদেষ্টা জানালেন, শিল্প সুরক্ষা ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর নামে দেওয়া সুবিধা ধীরে ধীরে কমে আসবে। যথাযথ কর দিয়ে এবং দুর্নীতি দূর করতে দেশ গঠনে সকলকে অংশ নেওয়ার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। সরকারের আয় ও ব্যয়ের হিসাব মেলাতে ভ্যাট হার কমিয়ে খাত বাড়ানোর পরামর্শ ব্যবসায়ী মহলের। বিভাগ সাধারণত জাতীয় রাজস্ব বোর্ডের দিকে তাকায় থাকে। এমন গুরু দায়িত্ব যে সংস্থার ওপর ভ্যাট দিবসের আলোচনায় সে সংস্থাটি জানালো, ৩৪ বছর ধরে ভ্যাট আদায় করা হলেও এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি রাজস্ব আদায়। জাতির উন্নয়ন কর্মকাণ্ডে প্রত্যাশা পূরণের পথে হাঁটতে ভ্যাট হার কমিয়ে আদায়ের নতুন খাত বাড়ানোর পরামর্শ আসে ব্যবসায়ী মহল থেকে। ভ্যাটের পরিমাণটি আছে, পরিমাণটি কমিয়ে ক্ষেত্রটি বাড়ানো যায় কিনা, তাহলে হয়তো অনেকেই ভ্যাট দিতে আগ্রহ প্রকাশ করবেন। তবে আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণের বিষয়ে এনবিআর এর আরও দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন অর্থ সচিব। আমরা সাধারণত অর্থ বিভাগে রেভিনিউ ফোরকাস্ট করে থাকি, যেটা আমাদের আসলে সক্ষমতা নাই। এই কাজটা এনবিআর এর করা উচিত। এ সময় কর জিডিপি অনুপাত কম হওয়া, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাধা উল্লেখ করে দুর্নীতিমুক্ত দেশ গঠনে রাজস্ব ফাঁকি বন্ধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। আমাদের ভ্যাটের রেট কমানো, এই সময়ে এই ধরনের কোনো কমিটমেন্ট করা, চিন্তা ভাবনা করা, এর কোনো সুযোগই নেই। ঋণের ভার কমাতে হলে আমাদের কর বাড়াতে হবে এবং সেই অনুযায়ী আমাদের ডেভেলপমেন্ট করতে হবে, আমাদের ঋণ কমাতে হবে, যাতে করে পরবর্তী প্রজন্ম আরো সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে পারে। ব্যবসায়ীদের দেয়া সুযোগ সুবিধা কমে আসবে সতর্ক করে ভ্যাট আদায় বাড়াতে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিষ্ঠার সঙ্গে কাজ করার পরামর্শ দেন অর্থ উপদেষ্টা। আমরা 50 বছর যাবত বহু শিশুকে লালন করছি, এখনো মানে ট্যাক্স পেয়ার দিয়ে, ইনসেন্টিভ দিয়ে, আর কতকাল শিশুকে লালন করবো। আমি এই প্রোটেকশনের দিন কিন্তু চলে গেছে। আমরা আস্তে আস্তে আমরা এই যে
ডেভেলপিং কান্ট্রিতে 2026 এইসব সুবিধা কিন্তু থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে না। সেমিনারে জানানো হয় উচ্চ মূল্যের বাজারে জনজীবনে স্বস্তি আনতে প্রয়োজন হলে পণ্য আমদানি ও বেচাকেনায় রাজস্ব ছাড় দিচ্ছে এনবিআর। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বৈশ্বিক সংকটের পাশাপাশি দেশের রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও কন্টেইনার এবং কার্গো হ্যান্ডলিংয়ের রেকর্ড গড়তে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। বছরের শেষ প্রান্তে এলসি খোলার বিধিনিষেধে শিথিলতা আরোপ করায় কাঁচামাল আমদানি যেমন বেড়েছে তেমনি বেড়েছে রফতানিও। এই সুযোগ কাজে লাগিয়ে কন্টেইনার হ্যান্ডলিং 32 লাখ ছাড়াচ্ছে, আর কার্গো পণ্য হ্যান্ডলিং হচ্ছে 12 কোটি মেট্রিক টনের বেশি। শাখারটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সেপ্টেম্বরে দেশের বিশাল অংশ ছিল ভয়ঙ্কর বন্যায় বিপর্যস্ত, আর এই 3 মাস দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের মূল ক্ষেত্র চট্টগ্রাম বন্দর ছিল চরম অচল অবস্থা। ডেলিভারি নেমে এসেছিল শূন্যের কোটায়। এত সংকটের মাঝও বছর শেষে পুরোপুরি ঘুরে দাঁড়িয়ে কন্টেনার ও কার্গো পণ্য হ্যান্ডেলিংয়ে রেকর্ড গড়ার দোরগোড়ায় চট্টগ্রাম বন্দর। বিশেষ করে 10 ডিসেম্বর পর্যন্ত 30,70,000 কন্টেনারের পাশাপাশি 11 কোটি 45 লাখ মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং হয়েছে এখানে, যা গত বছরের তুলনায় অনেক বেশি। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে কন্টেনার এবং কার্গো হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি গত বছর এবং এই বছরের সাথে তুলনা করলে আমাদের একটা স্টেডি গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। এটা কন্টেনারের ক্ষেত্রে এবং কার্গোর ক্ষেত্রেও। গত বছর আমাদের কন্টেনার হ্যান্ডলিং হয়েছিল 30 লাখের মতো, এইবার আমরা আশা করছি সেটা 32 লাখ ছাড়িয়ে যাবে। এটা হয়তো রেকর্ড হতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরে। সবশেষ 2021 সালে 32 লাখ কন্টেনার এবং 11 কোটি 66 লাখ মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করে রেকর্ড গড়েছিল চট্টগ্রাম বন্দর। অবশ্য ডলার সংকট সহ নানামুখী জটিলতায় পরবর্তী 2 বছর কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি হয়নি। সাম্প্রতিক সময়ে ডলার সংকট কাটায় এলসি খোলার বিধিনিষেধ পর্যায়ক্রমে তুলে নিচ্ছে সরকার, আর তাই বেড়েছে আমদানির পাশাপাশি রপ্তানিও। তবে বেশি পণ্য নিয়ে বড় আকৃতির জাহাজ আসার সংখ্যা বাড়ায় প্রবৃদ্ধি হচ্ছে না জাহাজ আগমনের পরিসংখ্যানে। জাহাজ কমছে, এটা কারণটা হচ্ছে আগে ছোট জাহাজের জায়গায় এখন বড় জাহাজ আসতেছে, সো এখানে ইকুইপমেন্ট বেশি বেশি আসতেছে। আর একটা জিনিস যে এখন যে এই গ্রোথটা একটু আমরা বাড়ার দিকে দেখছি, সেটা আমার মনে হচ্ছে যে এই এলসি যে একটা রেস্ট্রিকশনটা অনেকটা ওভারকাম করছে। আর অর্ডারও এখন বাইরের কিন্তু অর্ডারও আসতেছে, যদিও মাঝখান দিয়ে অনেক সমস্যা ফ্যাক্টরি এটা সেটা গেছে, তো এটা এখন একটা পজিটিভ দিক। আন্তর্জাতিক শিপিং লাইনগুলোর দাবি বৈশ্বিক সংকট এবং মন্দা পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরছে ইউরোপ আমেরিকার নাগরিকেরা। গুরুত্বপূর্ণ এসব রুটে বর্তমানে কন্টেনার চলাচল বেড়েছে, তার ইতিবাচক সুবিধা পাচ্ছে বাংলাদেশ। আমদানি রপ্তানি বাণিজ্যটা বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও একটা প্রোগ্রেসিভ একটা মুডে আছে। আমাদের ইম্পোর্টটা কন্টিনিউয়াসলি আমরা দেখেছি গত জুলাই আগস্টের পর থেকেই একটা প্রোগ্রেসিভ ট্রেন্ডে আছে। একইভাবে এক্সপোর্টটাও আমাদের কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ হয়েছে। লয়েড লিস্ট অনুযায়ী বিশ্বের ব্যস্ততম 100টি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর 67তম অবস্থানে রয়েছে। কন্টেনার হ্যান্ডেলিং তুলনামূলক কম হওয়ায় গত 3 বছর ধরে এই তালিকায় ক্রমশ পিছিয়ে পড়ছিল চট্টগ্রাম বন্দর। চরম রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছিল চলতি অর্থ বছর। এরপর দেখা দেয় ভয়ঙ্কর বন্যা, আর তাতে বিপর্যস্ত হয়ে পড়ে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। তবে বছরের শেষ সময়ে এসে আবারও ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি। চট্টগ্রাম বন্দরের কন্টেনার এবং কার্গো হ্যান্ডেলিংয়ের যে প্রবৃদ্ধি তাই ইঙ্গিত করছে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। কার্গো ভেহিকেল টার্মিনাল ব্যবহারে বেনাপোল বন্দরে গতি ফিরেছে। দ্রুত সময়ের মধ্যে পণ্যবাহী ট্রাক আমদানি ও রপ্তানি হওয়ায় সময় সাশ্রয় হচ্ছে। এতে ফিরছে স্বস্তি, বেড়েছে রাজস্ব আদায়ও। আজিজুল হকের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত। 41 একর জমিতে নির্মিত বেনাপোল বন্দরের এই কার্গো ভেহিকেল টার্মিনালটি চালুর পর গতি ফিরেছে আমদানি রপ্তানি কার্যক্রমে। দীর্ঘদিনের পণ্যজট আর বন্দরের নানামুখী জটিলতা এখন আর নেই। সোমবার ভারত থেকে বিভিন্ন পণ্য আমদানি হয়েছে 441 ট্রাক, আর বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি হয়েছে 147 ট্রাক। গত এক সপ্তাহে আমদানি হয়েছে 3472 ট্রাক,
আর রফতানি হয়েছে 1358 ট্রাক। ব্যবসায়ীরা জানান দ্রুত সময়ের মধ্যে পণ্যবাহী ট্রাক আমদানি ও রফতানি হওয়ায় সময় সাশ্রয় হচ্ছে, এতে ফিরেছে স্বস্তি। পার্কিংয়ের ব্যবস্থা আছে, তারপর দ্বিতীয় কথা গোসলখানার ব্যবস্থা আছে, খাবারের ব্যবস্থা আছে, সবকিছুর ব্যবস্থা আছে। এখন বর্তমানে আগের মতো আমাদের কষ্ট করতে হয় না। আমাদের ইন্ডিয়ান ড্রাইভারদের নিরাপত্তা সুনিশ্চিত হয়েছে এবং যানজট মুক্ত হয়েছে। এ ধারাবাহিকতায় রাজস্ব আয় আরো বাড়বে বলে মনে করেন বন্দর সংশ্লিষ্টরা। বন্দর টু বন্দর একটা গাড়ি এক্সপোর্ট হতে মাত্র সময় লাগতেছে 5 সেকেন্ড, যেটা বাংলাদেশ এবং ভারতের মধ্যে আমদানি রপ্তানি আমাদের সহজ হবে। আমরা আশাবাদী এটি আগামী দিনে আমদানির পরিমাণ এবং রপ্তানির পরিমাণ বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম হবে। 329 কোটি টাকা ব্যয়ে নির্মিত কার্গো ভেহিকেল টার্মিনালটি উদ্বোধন করা হয় গত 14 নভেম্বর। সময় সংবাদ, বেনাপোল। 45,000 কোটি টাকার অনাদায়ী ঋণ ফেরতের দাবিতে শিল্প গ্রুপ এস আলম চেয়ারম্যানের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা। চট্টগ্রাম নগরীর সুগন্ধা আবাসিকে চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদের বাসার সামনে এই কর্মসূচি পালন করেন তারা। ব্যাংক কর্মকর্তাদের দাবি, নানামুখী চাপের কারণে সঠিক যাচাই বাছাই ছাড়াই এস আলমকে অর্থ ঋণ দিতে বাধ্য হয়েছিলেন তারা। অনাদায়ী ঋণ ফেরতের দাবিতে এবার ঋণখেলাপির বাড়িতে অবস্থান কর্মসূচি পালন করলেন ব্যাংক কর্মকর্তারা। মঙ্গলবার সকালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের 12টি শাখার শতাধিক কর্মকর্তারা শিল্প গ্রুপ এস আলমের 45,000 কোটি টাকার ঋণ ফেরতের দাবিতে কোম্পানির চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদের চট্টগ্রামের সুগন্ধা আবাসিকের বাসভবন ঘেরাও করে অবস্থান নেন। ব্যাংক কর্মকর্তারা দাবি করেন, ব্যাংকে থাকা জনগণের আমানত এস আলম শিল্প গ্রুপে বিনিয়োগ করে এখন গভীর সংকটে ব্যাংকটির সব শাখা, যার কারণে ব্যাংকের প্রতি অনাস্থা তৈরি হয়েছে আমানতকারীদেরও। অনেক বিনিয়োগ আমাদের এখন শ্রেণীভুক্ত, ক্লাসিফাইড হয়ে গেছে। তার একটা মেজর একটা পোর্শন আমাদের এস আলম স্যারের গ্রুপের ভালো একটা বিনিয়োগ ওনার আছে, কিছু বিনিয়োগ আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। তো সেই জিনিসগুলো আমরা আদায়ের জন্য বা স্যারকে আমরা অবগত করার জন্য আমরা এসেছি। ক্লায়েন্টরা যখন জানতে পেরেছে যে তাদের টাকাগুলো সুরক্ষিত নয়, তখন তারা সবাই একসাথে এসে ডিপোজিট উইথড্রয়াল চেষ্টা করেছে। ডিপোজিটকে টাকা দিতে পারছিলাম না, এই প্রেশারটাই প্রচণ্ড। গ্রুপটির কাছে ব্যাংকটি শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চলের শাখাগুলোর পাওনা প্রায় 35,000 কোটি টাকা। তৎকালীন রাষ্ট্রীয় ও নানামুখী চাপে সঠিক যাচাই বাছাই ছাড়াই এস আলমকে এই অর্থ ঋণ দিতে বাধ্য হয়েছিলেন বলে দাবি ব্যাংকটির কর্মকর্তাদের। ব্যর্থতা ছিল, একেবারে অস্বীকার করা যাবে না। ব্যাংকটির 65,000 কোটি টাকা বিনিয়োগের মধ্যে এস আলম গ্রুপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছেই বকেয়া 45,000 কোটি টাকা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। পাবনায় 16 বছরে জমি দখল হয়েছে প্রায় 60 বিঘা। এতে জড়িত থাকার অভিযোগ উঠেছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর, এপিএস আনিসুজ্জামান দোলন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, অস্ত্রের মুখে অন্যের জমি দখল করে তারা নির্মাণ করেছেন বিশাল বাগান বাড়ি। ভয়ে এতদিন মুখ না খুললেও হাসিনা সরকারের পতনের পর এবার নিজেদের জমি ফেরত পেতে চান ভুক্তভোগীরা। সবুজ মোল্লার রিপোর্ট। পাবনা সদরের হেমায়তপুর ইউনিয়নের চরঘোষপুর গ্রামের বাসিন্দা সোরাপ আলী 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তার 2.5 বিঘা জমি অস্ত্রের মুখে দখল করে নেয় জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকুর, এপিএস আনিসুজ্জামান দোলন ও তার ভাই হেলাল। আমাকে হুমকি দেয় কি যে এই ভূত হেঁটে না গেলি তোকে আমি গুলি করে মারি দেবো আর তোখানে ঝরে ফেলা দেবো, এইরকম করে হুমকি টুমকিতে আমার ভূত থেকে খেদা দিলে আমার যে ছেলেটা ছিল সে ছেলেটা ওই ভূত সুখে মারাই গেছে। শুধু সোরাপ আলী নয়, অভিযোগ উঠেছে একইভাবে ওই এলাকায় প্রায় 60 বিঘা জমি জোর করে দখল করে নেয় দোলন ও হেলাল। তৎকালীন ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় ভয়ের মুখে মুখ খুলতে পারেনি স্থানীয়রা। আওয়ামী লীগ সরকার পতনের পর এবার নিজেদের জমি ফেরত পেতে চান ভুক্তভোগীরা। 2.5 বিঘি ভুই হেলাল জোর করে দখল করে রাখছিল। আমরা আসলে পরে আমার অস্ত্র দেখাতো। অনেকবার আমরা সালিশ বিচারের জন্য লোকের ধরেছি, কেউ পাত্তা দেয়নি। ওনার বাসা উপরে, ওই কারণে জমি পর আমরা আসতে পারতাম না। আমার জমি থেকে আমি আজ প্রতি বছরে 10,000 করে 15,000 করে ভাড়া পাতাম, সেই টাকা থেকে আমি বঞ্চিত হয়ে রয়েছি। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন দোলনের স্ত্রী। আর জমি দখল, হত্যা সহ আরো ঘটনার অভিযোগ পাওয়ায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এই অভিযোগটা মিথ্যা। আমাদের কাছে দলিল, খাজনা খারিজ সবকিছু আছে আপডেট করা। আমরা তাকে খুঁজতেছি, সেই জন্য আমি আসামি, আমরা পেলে তাকে গ্রেপ্তার করে জেলাতে প্রেরণ করব। সরকার পতনের পর আত্মগোপনে চলে যায় আনিসুজ্জামান দোলন, আর দোলনের ভাই হেলালকে অন্য মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। গত এক সপ্তাহে রাজশাহীতে শীতের তীব্রতা অনেক বেড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন হতদরিদ্র ও ছিন্নমূল মানুষেরা। হিমেল হাওয়ায় শীত বস্ত্রের অভাবে আঁটোসাঁটো হয়ে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন কেউ কেউ। স্থানীয় আবহাওয়া অফিসের প্রধান পর্যবেক্ষক বলছেন, আগামী 2-1 দিনের মধ্যে এই অঞ্চলের উপর দিয়ে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। হাবিবুর রহমান পাপ্পু তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। ভোরের আলো ফুটতেই পূর্ব দিগন্তে উকি দিচ্ছে রক্তিম সূর্যের আভা। এর কিছুক্ষণ পরেই মেঘ আর কুয়াশার চাদরে ঢাকা পড়ে সূর্যের আধিক্য। শীতের তীব্রতায় ততক্ষণে পুরো রাজশাহী যেন কুয়াশার চাদরে মোড়ানো। তাই দিনেও যানবাহনগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। ঘাসের ডগায় জলজল করছে শিশির বিন্দু। শীতের আগমনে পাখিও গাছের ডালে ঠুকরে ঠুকরে বাসা বানাচ্ছে। দিনভর রোদের দেখা না মেলায় হিমেল হাওয়া যেন হুল ফোটাচ্ছে মানুষের শরীরে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন হতদরিদ্র ও ছিন্নমূল মানুষেরা। সপ্তাহখানেক ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন তারা। শীতের মধ্যে অনেক কষ্ট হইতেছে। বর্তমান মানুষের, ছোট বাচ্চাদের, বয়স্ক মানুষের কষ্ট। এই 3-4 দিন থেকে একটু বেশি হয়েছে ঠান্ডা। কনকনা শীত, কাজ কাম করতে পারতেছি না, বুড়া মানুষ। এদিকে শীতের তীব্রতা বাড়ায় ব্যস্ততা বেড়েছে লেপ তোষক ও জাজিম তৈরির কারিগরদের। এছাড়া পুরাতন কাপড়ের দোকানগুলোতেও সোয়েটার, জ্যাকেট, চাদর, মাফলার কিনতে ভিড় করছেন নগরবাসী। বিক্রেতারা জানান, শীত বাড়ায় বেচাকেনা বাড়ছে তাদের। এখন তো ধরেন লেপের সিজন, এখন লেপের কাজ হচ্ছে বেশি। ডিসেম্বর, জানুয়ারি পর্যন্ত অর্ডার থাকবে। বেচাকেনা বাড়তেছে একটু, গত মাসের থেকে এই মাসে একটু বাড়েছে। স্থানীয় আবহাওয়া অফিসের প্রধান পর্যবেক্ষক জানান, আগামী 2-1 দিনের মধ্যে এই অঞ্চলের উপর দিয়ে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। রাতের তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এরই মধ্যে 2-1 দিনের মধ্যে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এক সপ্তাহ ধরে এই অঞ্চলের তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী নগরীর আমচত্বর এলাকায় আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজশাহীতে শীত জেঁকে বসেছে এমনটি আসলে বলাই চলে, কারণ শীতের যেমন তীব্রতা বেড়েছে তেমনি কুয়াশার যে দাপট সেটিও বেড়েছে। আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহীর আমচত্বর এলাকায়। এটি মূলত চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী নাটোরের যে মহাসড়ক সেটি যেমন, তেমনি রাজশাহী থেকে নওগাঁ। আমরা এই মহাসড়কে সকালে এসে যেটি দেখেছি যে দৃষ্টিসীমা খুব বেশি দূরের কোনো জিনিস আসলে দেখা যাচ্ছে না এবং এই সড়কে চলাচলকারী যেসব যানবাহনগুলো সেগুলোতে হেডলাইট জ্বালিয়ে আসলে চলাচল করছেন যারা চালক। আমরা চালকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে কুয়াশার কারণে তারা খুব বেশি দূর দেখতে পারছেন না এবং তারা সতর্কতার সাথে চলাচল করছেন এবং তাদের যে গতিসীমা সেটি 20 কিলোমিটারের অধিক কোনোভাবেই নয়। আমরা যেটি দেখেছি যে যারা খুব সকালে ওঠেন সাধারণ মানুষ, তারা বলছেন যে গত কয়েকদিন ধরে টানা যে কুয়াশা, সেই কুয়াশাই তার আসলে নিত্যদিনের যে কাজকর্ম সেটি আসলে ব্যাহত হচ্ছে। আমরা আবহাওয়া অফিসে খোঁজ নিয়েছিলাম, তারা যেটি বলছেন যে এখন এই মুহূর্তে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 100% এবং গত কয়েকদিনে দিনের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি 14 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে এবং গতকাল দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস। এর আগের যে দিন সেদিনও কিন্তু দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস এবং তারা আগামী 24 ঘন্টার পূর্বাভাসে যেটি বলেছেন যে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকবে এবং এরপরে আবহাওয়া প্রধানত আসলে শুষ্ক থাকবে এবং রাতের যে তাপমাত্রা সেটি 1 ডিগ্রি সেলসিয়াস আরও কমতে পারে। আপনাকে জানিয়ে রাখি যে কুয়াশার কারণে কিন্তু যে বীজতলাগুলো রয়েছে এবং সাধারণ মানুষের যে সকালের কাজকর্ম সেটি কিন্তু দারুণভাবে ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষ যেটি বলছেন যে এখন মধ্যরাত থেকে কুয়াশা পড়া শুরু হয় এবং সেটি শেষ হয় দুপুর পর্যন্ত। দুপুরের পর খুব বেশি সূর্যের দেখা মেলে না এবং সূর্যের উত্তাপও সেরকমভাবে থাকে না। বিকেলের পর থেকে আবারও কুয়াশা শুরু হয় এবং সেটি মধ্যরাতে যে ঘন কুয়াশা সেটিতে পরিণত হয়, যার কারণে সাধারণ মানুষ যারা খুব সকালে ওঠেন এবং তারা দিন আনে দিন খান, তারা পরিশ্রম করে আসলে কায়িক পরিশ্রমের মাধ্যমে তাদের দিনের যে উপার্জন সেটি করেন, তারা বলছেন যে এই ঘন কুয়াশার কারণে তাদের যে কর্মঘণ্টা সেটি যেমন কমে যাচ্ছে, তেমনি শহর এবং নগর এবং গ্রামে সাধারণ মানুষ বাইরে বের কম হওয়ার কারণে তাদের যে উপার্জন সেটি কিছুটা ব্যাহত
হচ্ছে। এবং রাজশাহী যেহেতু কৃষি প্রধান এলাকা, এই এলাকায় কিন্তু এই মুহূর্তে আসলে বীজতলার পরিচর্যা করা হচ্ছে। কৃষকরা যেটি বলেছেন যে এই ঘন কুয়াশার কারণে কিন্তু বীজতলার চরম সমস্যা হচ্ছে। এবং আমরা কৃষি অফিসের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে এই কুয়াশা দ্রুত আসলে বীজতলা থেকে সরানোর ব্যবস্থা করতে হবে এবং সে কারণে কৃষকদের পরিচর্যা করতে হবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে হঠাৎ করে শীত জেঁকে বসায় এখানে যে শীতের কাপড় সেটি কিন্তু দেদারসে বিক্রি হচ্ছে এবং যারা ক্রেতা তারা অভিযোগ করছেন যে সুযোগ পেয়ে যারা বিক্রেতারা রয়েছেন তারা বেশি দাম নিচ্ছেন। এবং আপনাকে জানিয়ে রাখি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু এবং বৃদ্ধদের শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি হয়েছে এবং সেখানে বেশ পরিমাণ রোগী ভর্তি হচ্ছে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। এদিকে ঘন কুয়াশার কারণে মঙ্গলবার রাত 12:30 থেকে বন্ধ আছে পাটুরিয়া দৌলতদিয়া আরিচা কাজিরহাট ও ধাওয়াপাড়া নাজিরগঞ্জ নৌ রুটে ফেরি চলাচল। বিস্তারিত জানাতে পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী ইউসুফ আলী, সরাসরি যাচ্ছি তার কাছে। কমপক্ষে 7 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে পাটুরিয়া দৌলতদিয়ার এই যে 3টি রুটের কথা আপনি বলছিলেন, এখানে কিন্তু ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এটা এখনো কিন্তু কমপক্ষে 70টি যানবাহন নিয়ে মাঝনদা পদ্মা এবং যমুনা এটা আটকে রয়েছে ছোট বড় 4টি ফেরি। তো এখানে যারা আটকে রয়েছে এখানেও কিন্তু 2টি ঘাট, যদি বলি 3টি ঘাটে 7 শতাধিক যানবাহন কিন্তু পারের অপেক্ষায় রয়েছে এই মুহূর্তে। তবে আমি যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা বলছেন দীর্ঘক্ষণ অর্থাৎ রাত সন্ধ্যা রাতের থেকেই কিন্তু এই রুটগুলোতে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। যখন রাত 11টা বাজে তখন কিন্তু এই কুয়াশাটা ঘন থেকে আরো ঘনীভূত হতে থাকে। আর রাত 12:30টার দিকে কিন্তু একদম যে ফেরি চলাচলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। তখন কিন্তু দুর্ঘটনা এড়ানোর জন্য এই ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে। তারপর থেকেই কিন্তু ধীরে ধীরে জমতে থাকে এই ঘাটে দীর্ঘ সারিতে যানবাহন এবং মানুষের দুর্ভোগ কিন্তু চরম আকার ধারণ করে। এই মুহূর্তে যারা এই ঘাট এলাকাতে রয়েছে তারা কিন্তু একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে। কেউ 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে। তারা কিন্তু এই ঘাটটিতে তারা অপেক্ষা করছে। অপেক্ষার কোনো বাদ শেষ হচ্ছে না, যার জন্য কিন্তু কুয়াশার মাত্রা সকালের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরো ঘনীভূত হয়ে আসছে। এবং কি ঘাট কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, বিশেষ করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছেন যে যেহেতু দুর্ঘটনা এড়ানোর জন্য তারা ঘাট এলাকাতে ফেরি চলাচল করতে পারছে না নদীতে এবং চ্যানেলে, সেই ক্ষেত্রে কিন্তু ঘাট এলাকাতে বেশ যানজট সৃষ্টি হওয়াতে তারা কিন্তু এই যানবাহনগুলোকে একটা সারিতে রাখার চেষ্টা করছে। অন্যদিকে কিন্তু জেলা পুলিশের সাথে আমি কথা বলেছি, তারা বলছে এখানকার নিরাপত্তা জোরদার করা হয়েছে, তারা নজরদারিতে এনেছে। এবং কি আমরা দেখতে পাচ্ছি কমপক্ষে 1 কিলোমিটার কিন্তু ছাড়িয়ে গিয়েছে এই যে দীর্ঘ লাইনের যে যানবাহন রয়েছে এবং প্রত্যেকটা যানবাহনে কিন্তু নারী শিশু থেকে শুরু করে যারা বয়োজ্যেষ্ঠ তাদের কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। তারপরে কিন্তু ঘাট এলাকাতে তারা অভিযোগ করছে যে এখানে পর্যাপ্ত পয় নিষ্কাশনের যে ব্যবস্থা তা কিন্তু না থাকায় তারা কিন্তু কষ্ট করছে সকালের দিকে। অন্যদিকে তারা কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে রাতের ঘুম কিন্তু নষ্ট হওয়ার কারণে তারা কিন্তু অনেক কষ্ট করছে। পাটুরিয়া দৌলতদিয়া আরিচা কাজিরহাট এবং ধাওয়াপাড়া নাজিরগঞ্জ রোডে এই 3টি রোডে মোট 26টি ফেরি চলাচল করে। এই মুহূর্তে মাঝ নদীতে কিন্তু কমপক্ষে 70টি যানবাহন নিয়ে 4টি ছোট বড় ফেরি আটকে রয়েছে। এই ছিল পাটুরিয়া ঘাট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম পাটুরিয়া ঘাটে। সংস্কারের 1 বছরের মধ্যে আবারও বেহাল দশা রাজশাহী বানেশ্বর হয়ে পাবনার ঈশ্বরদী পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের। কোথাও সৃষ্টি হয়েছে খানাখন্দ, কোথাও উঠে গেছে কার্পেট। ঠিকাদাররা কাজ শেষ করলেও জমি অধিগ্রহণ জটিলতায় আটকে গেছে বাঘা ও চারঘাট বাজারের 1.5 কিলোমিটার অংশের সংস্কার কাজ। তবে নিয়ম মেনে কাজ হয়েছে দাবি সড়ক বিভাগের। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার প্রতিবেদন।
পাবনার ঈশ্বরদীর বাবুপাড়া মোড়ে ঢালাই করা সড়কের উপর নতুন করে বিটুমিন, বালু ও ছোট পাথর দিয়ে চলছে সংস্কার কাজ। স্থানীয়রা বলছেন দফায় দফায় সংস্কার হলেও টিকছে না সড়ক। নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, ঢালাই সহ ভেঙে গেছে, দিয়ে এটা রিপেয়ারিং করতেছে এরা। কাজটা করার দেখা যাচ্ছে ৬-৭ মাসের মাথাতে এটা ভেঙে গেছে। 2023 সালের ডিসেম্বরে রাজশাহীর বানেশ্বর হয়ে পাবনার ঈশ্বরদী পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক সংস্কার ও চওড়া করা হয়। বছর ঘুরতে না ঘুরতেই সেই মহাসড়কের নাজুক অবস্থা। গত বর্ষায় সড়কটির রাজশাহী, নাটোর ও পাবনা জেলার অন্তত 20টি স্থানে তৈরি হয় খানাখন্দ। পরে দফায় দফায় করা হয় মেরামত। এছাড়া ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে গেছে একই প্রকল্পের চারঘাট বাজার এলাকার 500 মিটার ও বাঘা বাজারে 1100 মিটার সড়কের কাজ। বিভিন্ন অফিসিয়াল জটিলতার জন্য এরা ঘর দরজা না ভাঙার জন্য এই রাস্তার কাজ বন্ধ আছে। বাজেট অনুযায়ী এটা যে বাস্তবায়ন হয়নি, এর জন্য আসলে সাধারণ মানুষ, সাধারণ যারা গাড়ি চালায় তারা আসলে ভুক্তভোগী হচ্ছে। উটি চটি চলে গেছে, আরো টিনে ফাটিয়ে গেছে, বসে গেছে, রাস্তা কোনোদিন ভালো হয়। ঊর্ধ্বতন কর্মকর্তারা তো এটা আপনার এটার দিকে নজর দেয়নি। নজর দিলে হয়তো মান আরো উন্নত হইতো। এ নিয়ে কথা বলতে রাজি হয়নি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে সড়ক বিভাগের দাবি পুরো প্রকল্পের কাজই হয়েছে নিয়ম মেনে। 1-1.5 মাসের মধ্যেই ঠিকাদার পেয়ে যাব, 1.5 মাসের মধ্যে আর কি। আর যেহেতু আমরা ল্যান্ড বুঝে পেয়েছি, ওই স্থাপনাগুলো অপসারণপূর্বক আমরা দ্রুত কাজ সমাপ্ত করব। 2020 সালে শুরু হয় বানেশ্বর ঈশ্বরদী 55 কিলোমিটার দীর্ঘ এ আঞ্চলিক মহাসড়কের কাজ। সংস্কারে ব্যয় হয়েছে 554 কোটি টাকা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। নওগাঁয় ব্যাটারি চালিত অটোরিকশার চার্জারে নিবন্ধন দিতে নেওয়া হয় 2500 থেকে 3000 টাকা, কিন্তু দেয়া হয় না রসিদ। পৌর কর্মকর্তাদের বিরুদ্ধে এভাবে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন চালকরা। অভিযোগ তদন্তের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। নওগাঁর সড়কে ব্যাটারি চালিত রিকশা ও সিএনজি চালিত অটো রিকশা নামাতে নির্ধারিত লাইসেন্স ফি 3 গুণ পর্যন্ত গুনতে হচ্ছে চালকদের। এর প্রতিবাদে সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান তারা। চালকদের অভিযোগ, পৌরসভা নির্ধারিত লাইসেন্স ফি 800 থেকে 1000 টাকা হলেও নেওয়া হচ্ছে 2500 থেকে 3000 টাকা, দিচ্ছে না কোনো রসিদও। আমাদের এই লাইসেন্স মাত্র 500 টাকা করে দিত, এখন সেই লাইসেন্সটা নিচ্ছে 500 টাকা নিয়ে রসিদ দিত, এখন সেই লাইসেন্স নিচ্ছে 2600 টাকা, 2200 টাকা। রিসিভও দিতেছে না, আর এই টাকাগুলো সরকারি খাতে জমা হচ্ছে না। এখানে তো সরকার কোনো রাজস্ব পাচ্ছে না। অতিরিক্ত চার্জার যে রাস্তাতে নামানো হয়েছে, পৌরসভা অবাধে তাদেরকে লাইসেন্স দিচ্ছে, যার কারণে অতিরিক্তভাবে জ্যাম চলছে। পৌর এলাকায় ধারণ ক্ষমতার বেশি যান চলাচলের কারণে শহরের ব্রিজমোড়, গোস্থাটি, কালীতলা সড়কে তীব্র যানজটে ভোগান্তিতে বাসিন্দারা। এই 6500 গাড়িগুলো যদি এই রোডে চলে, তাহলে এই ছোট শহরে চললে যদি চলে, তাহলে একটা অসুস্থ রোগী তো যেতেও পারবে না, সাধারণ কোনো লোকজনও তো রাস্তা পার হতে পারবে না। শ্রমিক নেতাদের দাবি, পৌর কর্মকর্তাদের লাইসেন্স বাণিজ্যের কারণেই তৈরি হচ্ছে জনদুর্ভোগ। তবে অভিযোগ অস্বীকার করেছেন পৌর কর্মকর্তা। ডিসি স্যার উনি বলছে আমাদের অবশ্যই লাইসেন্সের উনি কমাইবে, ফি কমাইবে। পৌরসভার যে দুর্নীতি মুন্টু করছে সবকিছু আমরা উল্লেখ করে দিয়ে দিছি। অতিরিক্ত টাকা নেওয়ার যে অভিযোগ দিছে, ওরা আসলে ভিত্তিহীনভাবে দিচ্ছেন। আমি গভর্নমেন্টের যে টাকা ফি, সে টাকা আমি নিশ্চিত, আমি অতিরিক্ত কোনো টাকা গ্রহণ করি না। লাইসেন্স বাণিজ্যের অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি যানজট কমানোর আশ্বাস জেলা প্রশাসনের। রেজিস্ট্রেশনের যে আপনার ফিটা, এটা কিন্তু অনেক আগে থেকে নির্ধারণ করা, এবং আমি খোঁজ দিয়েছি অন্যান্য যেগুলো পৌরসভা আছে এটা খুব রিজনেবল। যানজট নিরসনের জন্য যে উদ্যোগটা পৌরসভা কর্তৃক নেওয়া হয়েছে, ইতিমধ্যে ওভার স্কাউটস, পুলিশ, আনসার এবং স্বেচ্ছাসেবী দল দ্বারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। পৌর শহরের চলাচলের জন্য 4300 যানবাহনকে লাইসেন্স দিয়েছে পৌরসভা। স্থানীয় পৌরসভার তথ্য বলছে 38.36 কিলোমিটার পরিধির এই শহরে এই মুহূর্তে সিএনজি, অটোরিকশা ও ব্যাটারি চালিত টমটম চলাচল করছে প্রায় 10,000। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। খাগড়াছড়ি পানছড়ি সড়কে দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। মঙ্গলবার খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে মানববন্ধন করেন পানছড়ি উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বক্তারা অভিযোগ করেন, খাগড়াছড়ি পানছড়ি সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সড়কটি সংস্কার করে যান চলাচলের উপযোগী না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়।
ভূগর্ভস্থ পানির সংকটে চাঁপাইনবাবগঞ্জ। এ কারণে আগামীতে খাদ্য উৎপাদনে অনিশ্চয়তা তৈরি হওয়ার শঙ্কা দেখছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ। তাই চলতি বোরো মৌসুমে ধান চাষে নিরুৎসাহিত করা হচ্ছে। বিকল্প হিসেবে তেল ও ডাল জাতীয় ফসল উৎপাদনের প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। বিএমডিএ ও কৃষি বিভাগের দাবি, ভূগর্ভস্থ পানির ব্যবহার নিশ্চিত করতে নেওয়া হয়েছে এমন উদ্যোগ। জাহাঙ্গীর আলমের তথ্য, ছবিতে বিস্তারিত। বরেন্দ্র এলাকায় মাসখানেক ধরে চলছে আমন ধান ঘরে তোলার কাজ। আবার অনেক কৃষক ধান ঘরে তুলে বোরো চাষের জন্য জমি প্রস্তুত করেছিলেন, কিন্তু বোরো চাষে নিরুৎসাহিত করে লিফলেট বিতরণ করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ। বিএমডিএ এর দাবি, ভূগর্ভস্থ পানি তুলে চাষাবাদ করায় গত কয়েক দশকে আশঙ্কাজনকভাবে কমেছে পানির স্তর। বেগ পেতে হচ্ছে বড় মৌসুমে পানি সরবরাহে। তাই ধানের বদলে তেল ও ডাল জাতীয় ফসল চাষে উৎসাহিত করা হচ্ছে। ডাল চাষের যে ফসল, এলাতে একবার পানি দিলে যথেষ্ট। এর ধান করে যেন আমাদের পানির সমস্যা দেখায়, ওই জন্য কৃষক লোক আমরা পরামর্শ দিতে আসছে। ডাল, মসুর, গম এগুলো উৎপন্ন করলে মানে ধানের থেকে ইনকাম বেশি হয়। গত 3 দশকে বরেন্দ্র এলাকায় স্থানভেদে পানির স্তর প্রায় 150% নেমেছে বলে দাবি সেচের ডিপ অপারেটরদের। পানির স্তরটা আপনার দিল্লিতে প্রতি বছরে নামছে আপনার এখন হলো 230 ফিট। এখন আমরা বোলিং দিয়েছি 130 ফিট, তাহলে 170 ফিট আপনার ঘাটতি থেকে গেছে। বিএমডিএ ও কৃষি বিভাগ জানায়, বোরো ধান চাষাবাদ চলতে থাকলে কয়েক বছর পর তৈরি হবে ভয়াবহ পরিস্থিতি। তাই ভবিষ্যতে পানির ব্যবহার নিশ্চিত করতেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। নতুন ভাবে অনেক প্রকল্প গ্রহণ করা হচ্ছে এবং সেই প্রকল্পগুলা আগামীতে বাস্তবায়িত হলে আমরা আশা করছি ভূগর্ভস্থ পানির উপর চাপটা অনেক কমে যাবে। আমি মনে করি যে এটা বিএমডির একটা ভালো সিদ্ধান্ত। আশা করতেছি যে এই অঞ্চলে ওনারা যে ডিসিশনটা নিয়েছেন সেটা বাস্তবায়ন করার জন্য কৃষি সম্প্রসারণ বিভাগ মাঠে কাজ করছে। আমরা মানুষকে বলছি এবং এটা আমরা মনে হয় যে এই বছর সফল হব। পুরো মৌসুমে 1 বিঘা জমির ধান চাষে 400 ঘন্টা ভূগর্ভস্থ পানি প্রয়োজন পড়ে। গত বছর জেলায় 52,200 হেক্টর জমিতে ধান চাষাবাদ করা হয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। নাটোরের চলন বিলে কচুরিপানায় ব্যাহত হচ্ছে ইরি ধান রোপণ। কৃষি বিভাগ জানায়, চলতি বোরো মৌসুমে সিংড়া উপজেলার প্রায় 10,000 হেক্টর জমির কচুরিপানা সরাতে গুনতে হবে প্রায় 4 কোটি টাকা। এতে একদিকে যেমন আর্থিক ক্ষতি, অন্যদিকে সময় নষ্ট হচ্ছে কৃষকদের। অবশ্য চলন বিলকে আগের অবস্থায় ফেরাতে 8টি জেলায় 23 বিলের উপর সমীক্ষা চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আল মামুনের পাঠানো তথ্যে রকুনুর জামানের ছবিতে প্রতিবেদন। যে সময় ইরি ধানের বীজ রোপণে ব্যস্ত থাকার কথা, সেই সময়ে শুধু কচুরি পানা তুলে দিন পার করছেন কৃষক। আর প্রতি বিঘা জমির কচুরি তুলতে খরচ হচ্ছে 3 থেকে 5,000 টাকা। সিংড়া উপজেলার বেশিরভাগ চাষের জমিতে কেবল ইরি উৎপাদন হয়ে থাকে। তবে বর্ষার পানি শুকিয়ে গেলেও চলন বিল থেকে সরেনি কচুরিপানা। বীজতলা তৈরির আগে কচুরি সরানোর জন্য কৃষকদের যেমন আর্থিক ক্ষতি হচ্ছে, তেমনি নষ্ট হচ্ছে সময়। চলন বিলটা আমার এমন অবস্থা হয়ে গেছে যে আর বন্যার পানি যাচ্ছেও না, আটকে গেছে আর কি পানি। প্রচুর বিলে কচুরি পানা হয়। ওই পানার জন্য আপনার প্রতি বিঘা পার বিঘা প্রতি আপনার একটা করে লোকের আপনার গৃহস্থরে লাগে আপনার 3,000 4,000। স্থানীয় কৃষি বিভাগ জানায়, চলতি বড় মৌসুমে সিংড়া উপজেলার প্রায় 10,000 হেক্টর জমিতে আটকে থাকা কচুরি পানা সরিয়ে চাষের উপযোগী করতে কৃষকদের অতিরিক্ত গুনতে হবে প্রায় 4 কোটি টাকা। এই ব্যাপারে আমরা উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, যাতে আগামী বছর থেকে এই সমস্যাটা না হয়। বিশেষ করে শুকনো মৌসুমে যদি নদীর গতিপথগুলো যদি একটু খনন করা হয়, তাহলে পানির ফ্লোটা ঠিক থাকবে। অবশ্য চলন বিলকে আগের অবস্থায় ফেরাতে 8টি জেলার 23 বিলের উপর সমীক্ষা চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। খুব শীঘ্রই আশা করা হচ্ছে যে এই সমীক্ষা প্রকল্পটি সমাপ্ত হলে আবারও পূর্বের অবস্থা ফিরে আসবে। চলতি ইরি মৌসুমে সিংড়া উপজেলায় 36,000 হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সময় সংবাদ, নাটোর। নওগাঁর পাইকারি আড়তে বেড়েছে শীতের সবজির সরবরাহ। যোগান বাড়ায় কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে দাম। বিস্তারিত জানাতে নওগাঁ পাইকারি সবজির আড়তে আছেন সহকর্মী MR রকি। সরাসরি যাচ্ছি তার কাছে।
নিত্যপণ্যের বাজারের এই মুহূর্তে কিন্তু শীতের যেসব সবজি রয়েছে তা বেশ সরবরাহ যোগান বেড়েছে এই আড়তগুলোতে, ফলে সবজির বাজারে কিছুটা স্বস্তি আমরা লক্ষ্য করছিলাম। গেল কয়েকদিনের তুলনায় কিন্তু এই মুহূর্তে শীতের যেসব সবজি রয়েছে আলু, বেগুন, পটল, সিম, পেঁয়াজ পাতা সব ধরনেরই কিন্তু একটা বাড়তি যোগান এই আড়তগুলোতে আমরা লক্ষ্য করছিলাম, এবং বাড়তি যোগানের কারণে কিন্তু স্বাভাবিকভাবে যারা কিনতে আসছেন তারা অনেকটা স্বস্তি প্রকাশ করছেন, কারণ এক সপ্তাহের ব্যবধানে এই আড়তে আমরা লক্ষ্য করছিলাম সব ধরনের সবজিতেই 10 থেকে প্রকার ভেদে 15 টাকা পর্যন্ত কিন্তু এখানে দর কমেছে, এবং চাষিরা আসলে ভোর সকালে তাদের একদম তরতাজা সবজি কিন্তু এই মুহূর্তে বিক্রির জন্য আড়তে তুলছেন। প্রথম দিকে আসলে এই আমরা লক্ষ্য করছিলাম গেল 10-15 দিন আগেও কিন্তু সবজির দরের একটা বাড়তি উত্তাপ ক্রেতাদের গুনতে হয়েছে, এবং বাড়তি উত্তাপের কারণে ক্রেতাদের অনেকটাই অস্বস্তিও লক্ষ্য করা যাচ্ছিল। তবে এই মুহূর্তে যারা সবজি নিয়ে আসছেন চাষিরা বলছেন যে এবার কিন্তু উৎপাদন খরচটা বেশ বেড়েছে, কারণ প্রাকৃতিক বেশ দুর্যোগ থাকার কারণে উৎপাদন একদিকে কমেছে, অন্যদিকে খরচের খাত লম্বা হওয়ার কারণে যে পরিমাণ তাদের খরচ হয়েছে এইরকম একটা কাঙ্ক্ষিত দর না পেলে চাষিরা আবার ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু আজকের আড়তে আমরা যে বিষয়টি দেখছিলাম যে বেগুন প্রতি কেজি এই মুহূর্তে বেচে কিনা হচ্ছে 40 টাকা কেজি, যেটা গত কয়েকদিন আগে 50-এর উপরে ছিল। অন্যদিকে পেঁয়াজ পাতা দেখছিলাম যে নতুন করে পেঁয়াজ পাতার যোগানটা বেড়েছে, প্রতি কেজি পেঁয়াজ পাতা 40 থেকে 42 টাকা এখানে পাইকারি কেনা বেচা চলছে। আলু, নতুন আলু যে উঠেছে, নতুন আলুর দর কিন্তু এখন অনেকটাই বাড়তি উত্তাপ লক্ষ্য করা যাচ্ছে, 90 থেকে 100 টাকা। তবে পুরনো যে আলু রয়েছে এই আলু কিন্তু 65 থেকে 70 টাকা। অন্যদিকে সিম, মূলা এরকম প্রকারভেদে 20 থেকে 25 টাকা পর্যন্ত কম এখানে দরের জায়গাটায় আসলে ক্রেতারা এবার কিন্তু বিশেষ করে সবজির বাজার একেবারেই লাগামহীন প্রথম দিক থেকে কিন্তু আমরা দেখছিলাম, এবং এই বাড়তি দর যারা সবজি কেনার জন্য আসছেন তারা কিন্তু অনেকটাই হতাশা প্রকাশ করছিলেন, কারণ বিগত মৌসুমগুলোর চেয়ে এবার কিন্তু সবজির প্রত্যেকটা দরের জায়গাটায় প্রকারভেদে 2 থেকে 3 গুণ পর্যন্ত লাফিয়ে বেড়েছিল, এবং এই লাফিয়ে দর বাড়ার কারণে কিন্তু কেনা বেচায় এক ধরনের ছন্দপতন হয়ে যায়, অস্বস্তি ছিল। এবং এই মুহূর্তে শীতের একটা ভর মৌসুম, এই মৌসুমে কিন্তু সবজির যোগানটা স্বাভাবিকভাবে বাড়ে, এবং এবার এই জেলায় কিন্তু আমরা দেখছিলাম যে 34,000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজির আবাদ করা হয়েছে, এবং শেষ মুহূর্তে প্রাকৃতিক কোনো দুর্যোগ না থাকার কারণে একটা ভালো ফলন কৃষকরা ঘরে তুলেছে। তো এই ছিল নওগাঁর সার্বিক সবজি বেচা কেনার খবর আমার কাছে। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিধি সংশোধন সহ 3 দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নেত্রকোনার ডিপ্লোমা ইন লাইভ স্টকের শিক্ষার্থীরা। মঙ্গলবার জেলা প্রাণী সম্পদ বিভাগের সামনে সড়কে কর্মসূচি পালন করেন তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা সহ মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। এই সময় উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা পদে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও চূড়ান্ত নিয়োগের দাবিও জানান তারা। ভালো নেই বগুড়ার সোনাতলার সাতবেকি গুচ্ছগ্রাম ও আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। ভাঙা ঘর, গ্রামের কাঁচা সড়ক সহ নানা সমস্যায় ঘর ছেড়েছে শতাধিক পরিবার। যারা বসবাস করছেন তাদের নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। তবে কমিটি গঠন করে ভাঙা ঘর মেরামতের আশ্বাস উপজেলা প্রশাসনের। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। নুয়ে পড়েছে ঘর, ফুটো হয়ে গেছে টিনের চালু। সামান্য ঝড় বৃষ্টিতে নাকাল অবস্থায় পড়তে হয় বাসিন্দাদের। ঝুঁকি নিয়ে বেশ কয়েক বছর থাকলেও এখন বেশিরভাগ ঘরই জনমানব শূন্য। 3 বছর আগে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বিগত সরকারের দেওয়া আশ্রয়ণ প্রকল্পের চিত্র এটি। প্রকল্পের ঘরগুলো ভেঙে যাচ্ছে। এছাড়াও গ্রামে প্রবেশের জন্য নেই কোনো পাকা সড়ক। একই দশা গুচ্ছগ্রামের ঘরগুলোরও। থাকার অনুপযোগী এসব ঘর মেরামতের দাবি সুবিধাভোগীদের। ঘর ভেঙে গেছে, আমরা থাকতে পারছি না, পানি দরদর করে পড়ে। রাস্তাঘাটের অসুবিধা, আমাদের যদি পাকা রাস্তায় উঠতে হয় 5 কিলো হেঁটে গিয়ে উঠতে হয়। আমরা 1,500 লোক আমার এখানে বসবাস করতেছি, স্কুল নাই। খুব দুর্দশা, কষ্টের মধ্যে আমরা একটা ব্রিজ চাই, ভালোভাবে এই জায়গাটা যাতে আমরা থাকতে পারি সে একটা আশ্রয় চাই। উপজেলা প্রশাসন বলছে কমিটি গঠন করে নষ্ট হওয়া ঘরগুলো সংস্কারে নেওয়া হবে ব্যবস্থা। কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। সাতবেকি গুচ্ছগ্রামের টিনের 120টি ও আশ্রয়ণ প্রকল্পে পাকা ঘর আছে 61টি। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা মডেল মসজিদ নির্মাণে নানা ত্রুটি ধরা পড়েছে। মসজিদে বৃষ্টির পানি প্রবেশ, দেয়ালে ফাটল, নিম্নমানের ফিটিংস, সিঁড়ি বিদ্যুতায়িত হওয়ার মতো বেহাল চিত্র উঠে এসেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার চিঠিতে। এদিকে পুরোপুরি কাজ শেষ না করে ঠিকাদার তুলে নিয়েছেন 10 কোটি টাকার বিল। তবে স্থানীয় প্রশাসনের চাপে নির্মাণের 3.5 বছর পর শুরু হয়েছে সংস্কার ও অসমাপ্ত কাজ। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। বাতাসে ভেঙে পড়েছে মসজিদের মিনারের নকশা। দুর্ঘটনার শঙ্কায় স্থানটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। বৃষ্টিতে বিদ্যুতায়িত হয়েছে সিঁড়ি, আবার সিঁড়ির সবকটি লাইট নষ্ট। রাজশাহীর গোদাগাড়ী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের এমন 22টি সমস্যা চিহ্নিত করে গেল 24 জুন রাজশাহীর গণপূর্ত বিভাগে চিঠি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। একই চিঠিতে 16টি অসম্পূর্ণ কাজ শেষ করার তাগিদ দেয়া হয়। এই ডিজাইনটা হলো প্লেটেড, আর এটা হলো বক্স। হলো বক্সের কারণে এটা জংটা ধরার কারণে যে পানিটা ভিতরে ঢুকছে। ফাটা গেলে এখন করবে করে পুটিং করবে করে আবার ঘুষে ঠিক করবে। মসজিদকে তো ঠিকাদার ছাড় দেয় নাই, সব দিকেই একবারে বেহাল দশা করে রেখে দিয়েছে। আমাদের মেন গেটে আর্থিং হয়ে যায়, বড় সিঁড়ি ঢুকতে গেলে আর্থিং হয়ে যায়। সংশ্লিষ্টরা জানান 2021 সালের 10 জুন মসজিদটি উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী। এরপর কাজ শেষ না করেই 10 কোটি টাকার বিল তুলে নেন ঠিকাদার। পরে মসজিদটিতে ত্রুটি ও অসম্পূর্ণ কাজ ধরা পড়ে। স্থানীয় প্রশাসন বিষয়টি গণপূর্ত বিভাগে জানালে চলতি মাসে ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ কাজ ঠিক করতে শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। মার্বেল পাথর যেটা দেওয়া আছে সেটার সমস্যা আছে। তারপরে আপনার এসি একদম ফুল শুরু থেকেই ইনস্টল যখন করা হয়েছে তখন থেকেই এর একটা সমস্যা রয়েছে। তারপরে আমাদের যে বেশ কিছু ফিটিংসের সমস্যা রয়েছে, সকল বিষয়ে তার কাছে উপস্থাপনা করার পরে উনি আমাকে আশ্বস্ত করেছিলেন দ্রুত এটার ব্যবস্থা নেবেন। প্রবলেমগুলো আইডেন্টিফাই করে আমাকে চিঠি দিয়েছে এবং তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নিচ্ছি এবং অলরেডি যে সমস্ত সমস্যা ছিল ওগুলো আমরা সমাধান করেছি আর কি। মসজিদটির নির্মাণ কাজ নিয়ে কথা বলতে রাজি হয়নি ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রাদার্স কনস্ট্রাকশনের কেউ। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। মেহেরপুরে অবৈধভাবে সার মজুদের দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে 385 বস্তা সার। মঙ্গলবার সদর উপজেলা চাঁদপুরে একটি দোকানে বিপুল পরিমাণ সার আনা দেখে উপজেলা প্রশাসনকে খবর দেয় স্থানীয়রা। পরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও যৌথ বাহিনীর একটি দল সেখানে অভিযান চালায়। অবৈধভাবে সার মজুত করায় দোকান মালিক ওবায়দুল্লাহকে 1 লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় 385 বস্তা ড্যাপ, এমওপি, টিএসপি ও ইউরিয়া সার। শিক্ষার্থীদের দাবির মুখে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভারপ্রাপ্ত সভাপতি শরীফ আতিয়ার রহমান পদত্যাগ করেছেন। চেম্বারের সচিব নূর রুকসানা বানু জানান, মঙ্গলবার দুপুরে কিছু সংখ্যক শিক্ষার্থী চেম্বার অব কমার্সের অফিসে অবস্থান নিয়ে কমিটি বিলুপ্তির দাবি জানান। খবর পেয়ে ভারপ্রাপ্ত সভাপতি শরীফ আতিয়ার রহমান এসে শিক্ষার্থীদের নিয়ে বৈঠক করেন। পরে দাবি মেনে সবার পক্ষ থেকে তিনি পদত্যাগ করেন এবং কমিটি ভেঙে দেন। পদত্যাগপত্রে আতিয়ার রহমান উল্লেখ করেন, পরিচালনা পর্ষদের সব পরিচালকের পক্ষ থেকে তিনি পদত্যাগ করেছেন। মিয়ানমারের মংডু শহর আরাকান আর্মি দখলের পর চলছে জান্তা বাহিনীর সঙ্গে লড়াই। উত্তেজনা জেরে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। টেকনাফে নাফ নদীর ঝুঁকিপূর্ণ স্থান এবং দ্বীপগুলোর নিরাপত্তায় নৌ টহল পরিবহন করছে বিজিবি। কর্মকর্তারা জানান, সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তৈরি রয়েছেন তারা। এদিকে সোমবার সন্ধ্যার পর থেকে নতুন করে আর কোনো বিস্ফোরণের শব্দ শুনতে পাননি টেকনাফ সীমান্তের বাসিন্দারা। টানা 6 মাস তীব্র লড়াইয়ের পর সোমবার বাংলাদেশ ঘেঁষা মংডু শহর নিয়ন্ত্রণে নেয় আরাকান আর্মি। ডিম পাড়তে জলাশয় থেকে ডাঙায় উঠে এসেছিল শত শত মা কচ্ছপ, কিন্তু তাদের ধরে ভারতে পাচারের চেষ্টা করছিল একটি চক্র। খবর পেয়ে সোমবার রাতে চাঁদপুরে অভিযান চালায় বন বিভাগ। উদ্ধার হয় 3 প্রজাতির 1000টি কচ্ছপ। বন বিভাগ জানিয়েছে, মিঠা পানির কচ্ছপ জব্দের তালিকায় এটি সবচেয়ে বড় চালান। ডিম পাড়তে জলাশয়ের তীরে উঠে এসেছিল শত শত কচ্ছপ, কিন্তু তাদের উপর নজর পড়ে পাচারকারীদের। এগুলো ধরে ভারতে পাচারের চেষ্টা করছিল চক্রটি। খবর পেয়ে সোমবার গভীর রাতে চাঁদপুরের কালীবাড়ি রোড ও দোয়াভাঙ্গা এলাকায় অভিযান চালায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এ সময় উদ্ধার করা হয় 3 প্রজাতির 1000টি কচ্ছপ, যার আনুমানিক ওজন 800 কেজি। মঙ্গলবার উদ্ধার করা কচ্ছপগুলো আনা হয় ঢাকায়। বন বিভাগ জানায়, মিঠা পানির কচ্ছপ জব্দের তালিকায় এটি সবচেয়ে বড় চালান। বন্যপ্রাণী আইন দ্বারা বন্যপ্রাণী
ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যান্ড সিকিউরিটি অ্যাক্ট 2012 দ্বারা এগুলি সবই প্রোটেক্টেড এনিম্যাল, অর্থাৎ এগুলি নিরাপদে থাকবে, এগুলিকে ধরা যাবে না, কেনাবেচা করা যাবে না, এটাকে পোচিং হবে না, ট্রাফিকিং হবে না। কচ্ছপগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বোটানিক্যাল গার্ডেন, গাজীপুরের ভাওয়াল উদ্যান সহ বিভিন্ন প্রাকৃতিক জলাশয়ে অবমুক্ত করা হবে বলে জানান তিনি। যে সকল জলাশয়গুলি নিরাপদ আছে, যেখানে লোকজনে ডিস্টার্ব করবে না, এরকম জায়গায় ছাড়বো। এসব কচ্ছপের মধ্যে রয়েছে সন্ধি প্রজাতির 500 কেজি, কড়িকাঠটা 280 কেজি ও হলুদ প্রজাতির 20 কেজি। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বড়দিন উপলক্ষে আলোকিত করা হয়েছে যুক্তরাজ্যের লন্ডন। খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় উৎসবকে সামনে রেখে শহরটি সাজানো হয়েছে নতুন রূপে। দোকানগুলো সেজেছে বড়দিনের থিমে। শহর জলজল করছে সারি সারি পরীর অবয়বের আলোতে। চারিদিকে উৎসব মুখর পরিবেশ। বড় বড় ঘণ্টা দিয়ে সাজানো হয়েছে অ্যাপল মার্কেটের পুরো এলাকা। এসব ঘণ্টা থেকে আসা ধ্বনি সবার কাছে পৌঁছে দেবে বড়দিনের আগমনী বার্তা। নানা রঙের আলো দিয়ে সাজানো হয়েছে বিশালাকার ক্রিসমাস ট্রি। বাসিন্দাদের জন্য বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যুক্তরাজ্যের লন্ডন শহরে বড়দিন কেন্দ্র করে আনন্দ উৎসব শুরু হয়ে গেছে। রিজেন্ট স্ট্রিট, অক্সফোর্ড স্ট্রিট, ট্রাফালগার স্কোয়ার, কোভেন্ট গার্ডেনে শুরু হয়েছে আনন্দ উৎসব। শত শত বাসিন্দা ও পর্যটক বড়দিনের আয়োজনগুলো উপভোগ করতে ব্যস্ত হয়ে পড়েছেন। যুক্তরাজ্যের সব বড় বড় ব্র্যান্ডের দোকানগুলো সাজানো হয়েছে বড়দিনের থিমে। থাকছে নানা ধরনের ছাড়। ক্রেতারাও ভিড় জমাচ্ছেন দোকানগুলোতে। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। আসন্ন নতুন বছরকে ঘিরে নানা পরিকল্পনার পাশাপাশি আলোচনা হচ্ছে ভবিষ্যৎবাণী নিয়েও। এবার আলোচনায় ফ্রান্সের জ্যোতির্বিদ নস্ট্রাদামুস। 15 শতকে এই দার্শনিক তার লেখায় ভবিষ্যতের নানা ইঙ্গিত দিয়ে গেছেন। 2025 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়ার পাশাপাশি যুক্তরাজ্যে মহামারী ও পৃথিবীর সঙ্গে একটি বড় গ্রহাণু সংঘর্ষের আশঙ্কার কথা উল্লেখ করেছেন তিনি। আগেও অনেক ক্ষেত্রে তার ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছে। এর মধ্যে হিটলারের আধিপত্য, যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে হামলা ও করোনা মহামারী উল্লেখযোগ্য। 2024 সাল বিদায়ের পথে আর দরজায় কড়া নাড়ছে 2025। আগামী বছর কি হতে পারে তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। নতুন বছরে বিশ্ব একটি গুরুত্বপূর্ণ মোড়ে প্রবেশ করতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। অনেকেরই বিভিন্ন ভবিষ্যৎবাণী সামনে আসছে। তাদের মধ্যে একজন হলেন নস্ট্রাদামুস। 15 শতকে ফরাসি জ্যোতির্বিদ নস্ট্রাদামুস আসন্ন বছর নিয়ে কাব্যিক চতুষ্পদী শ্লোকের মাধ্যমে দিয়ে গেছেন ভবিষ্যৎবাণী। তার লেখা বিশ্লেষণ করে গবেষকরা কিছু ইতিবাচক ও নেতিবাচক ঘটনা পেয়েছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত হতে যাচ্ছে ইউরোপের যুদ্ধ বন্ধের ভবিষ্যৎবাণী। ধারণা করা হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কথাই বলেছেন তিনি। তবে যুদ্ধ শেষ হলেও আর্থিক ও সামাজিক প্রভাব কাটিয়ে উঠতে সময় লাগবে বলেও ইঙ্গিত পাওয়া গেছে। যুক্তরাজ্যের জন্য আগামী বছর চ্যালেঞ্জিং হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নস্ট্রাদামুসের ভবিষ্যৎবাণীতে প্লেগের মতো মহামারী ও যুদ্ধের ইঙ্গিত রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এর প্রভাব বর্তমান রাজপরিবারের বিভাজন ও রাজনৈতিক টানাপোড়েনের প্রতীক হতে পারে। এছাড়া একটি বিশাল গ্রহাণু পৃথিবীর কাছাকাছি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটি পৃথিবীর সঙ্গে সংঘর্ষেও জড়াতে পারে বলে আশঙ্কা রয়েছে। তবে প্রতি বছরই অনেক গ্রহাণু পৃথিবীর খুব কাছে চলে আসে। এই ধরনের ঘটনা মানবজাতির জন্য একটি সতর্কবার্তা হতে পারে। ব্রাজিলেও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কথা উল্লেখ করেছে নস্ট্রাদামুস। এর আগে নস্ট্রাদামুসের বেশ কয়েকটি ভবিষ্যৎবাণী সত্যি বলে প্রমাণিত হয়েছে। এর মধ্যে হিটলারের আধিপত্য, যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলা ও করোনা মহামারী উল্লেখযোগ্য। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। চমক দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। সবশেষ ভারতের বিপক্ষে সিরিজের পারফরমেন্স বিবেচনায় রেখে এই সিরিজে বেশ কিছু পরিবর্তন এনেছে বোর্ড। প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার রিপন মণ্ডল, বাদ পড়েছেন শরীফুল ইসলাম। দীর্ঘদিন পর এই ফরম্যাটে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব ও স্পিনার নাসুম আহমেদ। চলমান 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে সংক্ষিপ্ত সংস্করণের চ্যালেঞ্জ নিতে সেন্ট ভিনসেন্টে পাড়ি জমাবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের দল ঘোষণা নিয়ে অপেশাদারিত্বের পরিচয় দিলেও আগেভাগেই টি-20 সিরিজের দল ঘোষণা করল ক্রিকেট বোর্ড। সবশেষ ভারত সফরের পারফরমেন্স বিবেচনায় এ সিরিজে বেশ কিছু পরিবর্তন এনেছে বিসিবি।
ইনজুরি থেকে এখনও সেরে ওঠেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চমক দিয়ে তার জায়গায় টি-20তে অধিনায়কের দায়িত্ব পালন করবেন লিটন কুমার দাস। টেস্ট ছাড়া অন্য 2 ফরম্যাটে রান নেই লিটনের ব্যাটে। তবে ক্যারিবীয় সফরে টেস্ট ও ওয়ানডেতে অধিনায়কের দায়িত্ব পালন করা মিরাজের ওপর চাপ কমাতেই এ পথে হেঁটেছে বিসিবি। প্রথমবারের মতো জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে তরুণ পেসার রিপন মণ্ডলের। 2022 সালে যুব বিশ্বকাপে খেলেছেন রিপন। সেবার ভালো পারফর্ম করেছিলেন বিসিবির রাডারে। সবশেষ বিসিবির এইচপি দলেও জায়গা হয়েছিল তার। অস্ট্রেলিয়া সফরেও ছিলেন দলের সঙ্গে। এবার 21 বছর বয়সী এই পেসারকে জাতীয় দলের সুযোগ দিল ক্রিকেট বোর্ড। স্বীকৃত টি-20তে এখন পর্যন্ত 12 ম্যাচে 17টি উইকেট আছে তার। ইকোনমি 8.50। এছাড়াও টি-20 দলে ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারি। 1.5 বছর পর টি-20তে ফিরেছেন নাসুম আহমেদ। লম্বা সময় পর সংক্ষিপ্ত সংস্করণে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। ওয়ানডেতেও তার ফেরা নিয়ে হয়েছিল বিস্তর সমালোচনা। সবশেষ 2023 সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে এই সংস্করণে ম্যাচ খেলেছিলেন বাহাতি এই ব্যাটার। 1.5 বছর পর টি-20তে ফিরেছেন নাসুম আহমেদ। গেল বছর জুলাইয়ে সবশেষ ধুমধারাক্কা ক্রিকেটে লাল সবুজের জার্সিতে খেলেছিলেন এই স্পিনার। ফিরেছেন হাসান মাহমুদও। কদিন আগেই পুত্র সন্তানের বাবা হয়েছেন মুস্তাফিজ। পরিবারের পাশে থাকতে চেয়ে ছুটি নেয়া কাটার মাস্টারের কারণে কপাল খুলেছে পেসার তানজিম হাসান সাকিবের। ইনজুরির কারণে সবশেষ ভারতের বিপক্ষে খেলা টি-20 সিরিজে ছিলেন না সাকিব। তবে বাদ পড়েছেন পেসার শরীফুল ইসলাম। চোটে পড়া তাওহিদ হৃদয় ওয়ানডের পরে নেই টি-20 সিরিজের দলেও। 3 ম্যাচের টি-20 সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে 16, 18 ও 20 ডিসেম্বর। পারভিন আক্তার, সময় সংবাদ। জাতীয় ক্রিকেট লিগ এনসিএল এর খবর। লক্কাতুরায় অপেক্ষার পালা শেষ। শুরু হচ্ছে প্রথমবারের মতো আয়োজিত এনসিএল এর সংক্ষিপ্ত সংস্করণ। উদ্বোধনী দিনই মাঠে নামছে 8 দল। টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতি সেরেছে বিভাগগুলো। ইনজুরি কাটিয়ে রাজশাহীর জার্সিতে দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্তকে। ডিপিএল এর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। তবে মুশফিককে নিয়ে অপেক্ষা বাড়ছে। দিগেন সিংহের ক্যামেরায় সিলেট থেকে জয়ন্ত কুমার দাসের এনসিএল ম্যাচ প্রিভিউ। দুটি পাতা একটি কুড়ি, ছবির মতো স্নিগ্ধ শহর। কত আউলিয়া মসজিদ সিলেট ক্রিকেটের শহর, যে শহর সাক্ষী হচ্ছে ঘরোয়া ক্রিকেটের এক ইতিহাসের। ক্রিকেটারদের কত বছরের দাবি পাচ্ছে বাস্তবে রূপ। শুরু হচ্ছে এনসিএল টি-20। লাক্কাতুরায় তখনও কুয়াশার শক্ত চাদর ভেদ করে সূর্যের সোনালী আভা পৌঁছায়নি, কিন্তু তাতে বয়ে গেছে ক্রিকেটারদের বিভাগীয় সামর্থ্য প্রমাণের বড় মঞ্চ। বিপিএল এর আগে নিজেদের প্রস্তুতের শেষ সুযোগ। শুধুই কি পাইপলাইন কিংবা জাতীয় দলের বাইরের ক্রিকেটার? ফরম্যাট ভিন্ন হলেও এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শান্ত মুশফিকদের জন্য বিশেষ। ততক্ষণে অগ্রহায়ণের আলস্য সূর্য মধ্যগগনে পৌঁছেছে। গোটা স্পটলাইন কেড়ে নিলেন টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ডিপিএল এর পর থেকেই যিনি আছে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে। দীর্ঘ সময় ব্যাটিং করেছেন চট্টলার এই ড্যাশিং ওপেনার। দলগুলোর অনুশীলন শেষে বিকেলের ম্লান আলোয় চমক ছিল আরো। সবকিছুতেই যেন সুনিপুণ পরিকল্পনার ছাপ বিসিবির, যেখানে দলগুলো তুলে ধরল টুর্নামেন্ট নিয়ে তাদের ভাবনা। এটা আমাদের জন্য একটা বড় একটা অপরচুনিটি, এরকম একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করা। আমাদের দাবি ছিল, তো অবশেষে ক্রিকেট বোর্ড এই জিনিসটা অ্যারেঞ্জ করছে। এটা খুবই ভালো। বিপিএল এর আগে শুরু হচ্ছে। প্রত্যেকবারই যেটা হয় যে এনসিএল কিংবা বিসিএল খেলেই আমরা ডিরেক্ট বিপিএল এ ঢুকি, যেখানে আমাদের প্রিপারেশন টাইমটা খুব কম থাকে। বাট এবার যেহেতু আমরা টি-20 ফরম্যাট থেকে সাথে সাথে বিপিএল এ ঢুকবো, ইনশাল্লাহ আমাদের ওই প্রিপারেশনটা খুব ভালো থাকবে। উইকেট দেখো এখানে মনে হচ্ছে যে ইট উইল বি আ ভেরি গুড উইকেট টু প্লে অন। যে কোনো প্লেয়ারের জন্য কামব্যাক করার জন্য এরকম টি-20 টুর্নামেন্ট খুবই হেল্প করবে। শুরুর দিনই 4 ম্যাচ। সকাল 9টায় আউটারে বরিশাল ঢাকা মেট্রোর, এর 30 মিনিট বাদে মূল মাঠে সিলেট ঢাকার। দুপুর 1টায় খুলনা রাজশাহীর, আর 1:30টায় রংপুরের প্রতিপক্ষ চট্টগ্রাম। সিলেটের লাক্কাতুরায় এখন বাড়তি উন্মাদনা। শুরু হচ্ছে সবথেকে বড় আসর এনসিএল টি-20 টুর্নামেন্ট। প্রস্তুত রয়েছে মাঠ, লড়াই করার জন্য প্রস্তুত 8 দলের 8 অধিনায়ক। সাফ জানিয়ে দিয়েছেন জবাব দেয়া হবে মাঠে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়বেন সবাই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ। 7 মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল। এনসিএল টি-20 দিয়ে বুধবার মাঠে ফিরবেন সাবেক টাইগার অধিনায়ক। মঙ্গলবার সিলেটে ব্যাটিং প্র্যাকটিস সেরে নিয়েছেন তিনি। পর্যবেক্ষণ করেছেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেটও।
সিলেটে এনসিএল টি-20 মাঠে গড়ানোর আগের দিন সবার মধ্যমণি তামিম ইকবাল। ক্যামেরার লেন্স আলাদাভাবে খুঁজে নেয় তাকে। টাইগারদের সাবেক অধিনায়কও আড়মোড়া ভেঙে 22 গজে নামার প্রস্তুতি সেরে নেন। পাক্কা 7 মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে তাকে। 6 মে 2024 ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামালের বিপক্ষে প্রাইম ব্যাংকের জার্সিতে সবশেষ নেমেছিলেন তামিম। এরপর আর কম্পিটিটিভ ক্রিকেটে দেখা যায়নি এই ওপেনারকে। এই সময়ে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে একাকী চালিয়ে গেছেন অনুশীলন। বারবার ঘুরে ফিরে উঠেছে প্রশ্ন, কবে ফিরছেন মাঠে? জাতীয় দলের জার্সি কি আবার গায়ে জড়াবেন? আপাতত আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ না জানা গেলেও খেলায় ফেরাটা নিশ্চিত। তামিম ভক্তদের জন্য সুখবর, টি-20 ফরম্যাট জাতীয় ক্রিকেট লিগ দিয়ে ব্যাট বলের লড়াইয়ে প্রত্যাবর্তন হচ্ছে প্রিয় তারকার। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আউটার মাঠে ওয়ার্ম আপ সেরে সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করেছেন তামিম ইকবাল। থ্রোয়ারের বিপক্ষে নক করার পর পেস স্পিনে ঝালিয়ে নিয়েছেন নিজেকে। রান প্রসবা গ্রাউন্ডে রানের ফোয়ারা ছোটানোর উপায় খুঁজেছেন মনে মনে। ব্যাটিং শেষে যান মূল মাঠে, সেখানকার উইকেট পর্যবেক্ষণ করে নেন শেষবারের মতো। প্রথম দেখাতেই হাসি ফোটে মুখে, মনে হলো সন্তুষ্টই হয়েছেন। সিনিয়রকে দেখে এগিয়ে আসেন নাইম শেখ, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধরা। পিচের পাশেই অনুজদের সঙ্গে আড্ডায় মাতেন তামিম। তবে এনসিএল এর ময়দানে এমন পরিবেশ দেখা যাবে না সেটা নিশ্চিত। সবশেষ বিপিএল এর ফর্মটা এ টুর্নামেন্টেও ধরে রাখতে চাইবেন তামিম। 492 রান নিয়ে হয়েছিলেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক, হয়েছিলেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্টও। তার নেতৃত্বেই শিরোপা জিতেছিল ফরচুন বরিশাল। এনসিএল টি-20তে নেতৃত্বের গুরুভার না থাকলেও চট্টগ্রাম বিভাগকেও ট্রফি উপহার দিতে চান তামিম ইকবাল। মাকসুম আলম খান, সময় সংবাদ। প্রতিভা কিংবা সম্ভাবনা থাকার পরেও সংক্ষিপ্ত সংস্করণে নেই প্রমাণের মঞ্চ। তাই 5 বছরের বেশি সময় ধরে পেশাদার ক্রিকেট খেলা অমিত হাসান 20 ওভারের ফরম্যাটে ব্যাট করার সুযোগ পেয়েছেন মাত্র একটিবার। তবে তার মতো স্থানীয় ক্রিকেটারদের অপেক্ষার পালা ফুরোচ্ছে এবার। এনসিএল এ টি-20 সংস্করণ দিয়ে বিপিএল এর দলগুলো মনোযোগ কাটতে চান এনসিএল লঙ্গার ফরম্যাটে সর্বোচ্চ রান স্কোরার। এই একটা টুর্নামেন্ট দিয়ে অপেক্ষার পালা ফুরোচ্ছে অসংখ্য লোকাল ক্রিকেটারদের। 22 গজের সবচেয়ে জনপ্রিয় ফরম্যাটে যারা এতদিন উপেক্ষিত ছিলেন। এই যেমন অমিত হাসান, এবারের এনসিএল এর সর্বোচ্চ স্কোরার। 12 ইনিংসে গড় 78, আছে একটা ডাবল সেঞ্চুরিও। ফার্স্ট ক্লাস ক্রিকেটের অভিজ্ঞতা 5 বছরেরও বেশি। অথচ 23 বছরের এই তরুণ নিজের ক্যারিয়ারে টি-20 খেলার সুযোগ পেয়েছেন মাত্র একবার। বিপিএল এ সুযোগ তো দূরে থাক, দলই পান না। এবারের এনসিএল দিয়ে তাই নতুন শুরুর অপেক্ষায় অমিত হাসান। খুবই একটা বড় অপরচুনিটি যারা আমরা লোকাল প্লেয়ার আছি, তো এটাতে যদি আমরা আমাদের সেরাটা দিতে পারি তো অবশ্যই ভালো কিছু হবে। তবে বিপিএল এর দল না পেলেও আছে ভিন্ন পরিকল্পনা। ফাঁকা সময়ে অমিত কাজ করতে চান নিজের ব্যাটিং টেকনিক নিয়ে। জাতীয় দলে ঢোকার আগে এই ক্রিকেটার নিজেকে করতে চান আরো বেশি পরিণত। আমি আমার প্রসেসে থাকতে পছন্দ করি। আমি সবসময় আমার খেলাটা এনজয় করি। লাস্ট 3 মাসে আমি এইচপিতে খুবই ভালো একটা ক্যাম্প করেছি, তো ওইখান থেকে খুবই ভালো একটা প্রিপারেশন ছিল। তো ওইটাই আর কি এনসিএল এ আমার খুব ভালো কাজে দিয়েছে। বাড়ি নারায়ণগঞ্জে হলেও অমিত খেলেন সিলেট বিভাগের হয়ে। লঙ্গার ভার্সনে নিজের দলকে চ্যাম্পিয়ন করার পর এবার টি-20 ফরম্যাটেও নিজের যোগ্যতা প্রমাণের অপেক্ষায় এই ক্রিকেটার। লাস্ট 3-4 বছর খুবই। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। গ্লোবাল সুপার লিগে শিরোপা জয় করে দেশে ফিরেছে রংপুর রাইডার্স। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্লোবাল চ্যাম্পিয়নদের সম্বর্ধনা জানায় টিম ম্যানেজমেন্ট ও সমর্থকরা। এমন অর্জন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ক্রিকেটারদের সাহস যোগাবে বলে মনে করেন নুরুল হাসান সোহান। আসছে বিপিএলও যার প্রতিফলন দেখা যাবে বলে বিশ্বাস রাইডার্স অধিনায়কের। অনূর্ধ্ব-19 এশিয়া কাপ শিরোপা জয়ের আমেজ তখনও কাটেনি। এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরও একটি আন্তর্জাতিক শিরোপা নিয়ে দেশে হাজির রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয়ে বীরের মতো দেশে ফিরেছে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিটি। রংপুর রাইডার্সকে বরণ করতে আয়োজনের কমতি রাখেনি টিম ম্যানেজমেন্ট। ফুল দিয়ে দলকে সংবর্ধনা জানিয়েছেন তারা। ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি দলের সদস্যদের বরণ করে নিয়েছেন ভক্তরাও।
রংপুরের এমন অর্জন আন্তর্জাতিক মঞ্চে ক্রিকেটারদের সাহস যোগাবে বলে মনে করেন রাইডার্স অধিনায়ক। এছাড়া বিপিএলের আসরেও এই জয় দলকে আত্মবিশ্বাস যোগাবে বলে জানিয়েছেন নুরুল হাসান সোহান। বড় ব্যাপার বাংলাদেশের জন্য, অবশ্যই প্রাউডের ব্যাপার। এটা আমাদের জন্য মেন্স ক্রিকেটের জন্য বড় একটা অ্যাচিভমেন্ট এবং অ্যাট দ্য সেম টাইম এটা আমাদের ফিউচারেও আমরা যে এরকম বড় টুর্নামেন্ট বা আইসিসি টুর্নামেন্ট বলেন বা বড় টুর্নামেন্টে আমরা যে চ্যাম্পিয়ন হতে পারি এটার বিশ্বাস এখান থেকে শুরু হবে। বিপিএলের আগে এরকম একটা টুর্নামেন্ট অবশ্যই টিমকে পুরো বুস্ট আপ করবে এবং বিপিএলে যদি এই ফর্মটা আমরা কন্টিনিউ করতে পারি এবং মোমেন্টামটা পাই ইনশাল্লাহ ভালো কিছু হবে। সোহানের মুখে হাসি থাকলেও কিছুটা আক্ষেপ মোহাম্মদ সাইফুদ্দিনের। গ্লোবাল সুপার লিগে এক ম্যাচ ছাড়া আর মাঠে নামা হয়নি এই অলরাউন্ডারের। এর জন্য অবশ্য ভাগ্যকে দুষলেন তিনি। তবে বিপিএল এর জন্য নিজেকে সর্বোচ্চ প্রস্তুত করতে চান সাইফুদ্দিন। লাকটাকে আমি দোষারোপ করবো, আসলে সবকিছু তো মেনটেন করি, তারপর ইনশাল্লাহ চেষ্টা কম থাকবে না, আরও ভালোভাবে হার্ডওয়ার্ক করবো, আরও ভালোভাবে কামব্যাক করার চেষ্টা করব। সামনে যেহেতু বিপিএল আরও 2 সপ্তাহের উপর সময় আছে, চেষ্টা করবো 2 সপ্তাহ আরও নিজেকে হার্ডওয়ার্ক করে আবার কামব্যাক করা ভালোভাবে। রংপুরের হাত ধরে গ্লোবাল সুপার লিগের শিরোপা এবারই প্রথম এলো বাংলাদেশে। এই অর্জন দেশের ক্রিকেটে ভিন্ন মাত্রা যোগ করবে বলে মনে করেন দলটির ম্যানেজার। এটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটকে অনেক বেশি অনুপ্রাণিত করবে এবং সকলকে দেখবেন যে এই খেলার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং এরকম একটা আসলে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল ট্রফি পাওয়াটা কিন্তু ভাগ্যের বিষয়। শিরোপা জয়ের আনন্দ সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন গ্লোবাল চ্যাম্পিয়নরা। এমনকি এক ভক্তের আবদারও রাখলেন সোহান, দিয়েছেন নিজের ক্যাপ উপহার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে কঠোর পদক্ষেপ জয় শাহ। যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লীগ নিষিদ্ধ করেছে আইসিসি। এখন থেকে টি20 ও টি10 লেগ আয়োজন করতে পারবে না দেশটির ক্রিকেট সংস্থা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিদেশি ক্রিকেটার মাঠে খেলানোর ক্ষেত্রে আইসিসির বেঁধে দেওয়া নিয়ম ভাঙাসহ আরও কয়েকটি কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। রাগবি, বাস্কেটবল, ফুটবলের দেশে ক্রিকেট। তবে যাত্রা শুরুর 1 বছরেই বড় ধাক্কা খেলেও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ। আইসিসির নিয়ম ভাঙায় এই লিগে নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। গেল 1 ডিসেম্বর সবচেয়ে কম বয়সী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন জয় শাহ। দায়িত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের ক্রিকেটের জন্য এত বড় সিদ্ধান্ত নিলেন তিনি। অনেক উচ্চাশা নিয়ে যাত্রা শুরু করেছিল 6 দলের অংশগ্রহণে ন্যাশনাল ক্রিকেট লিগ। প্রচারণার ক্ষেত্রেও চমক দিয়েছিল আয়োজকরা। ওয়াসিম আকরাম ও স্যার ভিভিয়ান রিচার্ডসের মতো কিংবদন্তি ক্রিকেটাররা কাজ করেছেন শুভেচ্ছা দূত হিসেবে। মালিকানায় ছিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকার ও সুনীল গাভাস্কারের মতো তারকারা। তারপরেও স্বচ্ছতা রাখতে পারেনি আয়োজকরা। আইসিসির নিয়ম অনুযায়ী প্রথম একাদশে অন্তত 7 জন সেই দেশের ক্রিকেটার রাখতে হবে, কিন্তু যুক্তরাষ্ট্রের লিগে সেই নিয়ম মানা হয়নি। বেশ কিছু ম্যাচে বিদেশি ক্রিকেটার রাখা হয়েছিল 6 থেকে 7 জন করে। পিচের অবস্থাও ছিল বেশ খারাপ। বেশ কিছু ম্যাচে ওয়াহাব রিয়াজ ও টাইমাল মিলসের মতো পেসারদের বাধ্য করা হয় স্পিন বোলিং করতে, যাতে করে ইনজুরিতে না পড়েন ব্যাটসম্যানরা। যুক্তরাষ্ট্রের লিগে খেলা অনেক ক্রিকেটারের ছিল না স্পোর্টস ভিসা। এই ভিসা নিতে খরচ হয় 1,70,00,000 রুপি। খরচ কমাতে ভিসা না নিয়ে ক্রিকেটারদের খেলানো হয়েছে লিগে। নথি সংক্রান্ত বিষয়েও গরমিল পেয়েছে আইসিসি। তাই তো নিয়ম ভাঙায় নিষেধাজ্ঞা দেয়া হলো ন্যাশনাল ক্রিকেট লিগে। প্রথম আসরে খেলেছেন বাংলাদেশের অভিজ্ঞ তারকা ক্রিকেটার সাকিব আল হাসানও। লস অ্যাঞ্জেলেস ওয়েভসের হয়ে খেলেন তিনি। পারভিন আক্তার, সময় সংবাদ। অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ভারত 10 উইকেটে হারায় অধিনায়ক রোহিত শর্মার ব্যাপক সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি বলেন, রোহিতের নির্বুদ্ধিতা এবং অতিরিক্ত রক্ষণাত্মক কৌশলের জন্যই এমন হার ভারতে। টিম ম্যানেজমেন্টে রোহিতের বিকল্প ভাবার সময় এসেছে বলেও ইঙ্গিত দেন আকাশ। ভারতের ক্রিকেট খুবই স্পর্শকাতর। পান থেকে চুন খসলেই শুরু হয়ে যায় সমালোচনা। ভক্ত থেকে শুরু করে বিশ্লেষক সবাই যেন তাকিয়ে থাকেন ভুলের অপেক্ষায়। অ্যাডিলেড টেস্টে যেই কিনা এমনটি পেয়েছেন, অমনি শুরু হয়ে গেছে কাপ্তান রোহিত শর্মার মুন্ডুপাত। পিঙ্ক বল টেস্টে অজিদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে ভারত। 10 উইকেটে জিতে নেওয়া ম্যাচে চোখ রাখলে স্পষ্ট হয়ে উঠবে ভারতের করা ভুলগুলো, যে দায় কোনোভাবে এড়াতে পারেন না অধিনায়ক রোহিত শর্মা। এই হারের পর বেজায় সমালোচনা শুরু হয়েছে তাকে ঘিরে। পার্থে সে অধিনায়ক ছিল না, সুতরাং সেই ম্যাচে জয় রোহিত শর্মার বেলায় গণ্য হবে না। আমরা যদি ধোনি, কোহলি এবং রোহিতের অধিনায়কত্ব বিশ্লেষণ করি তবে খুবই বাজে একটা উদাহরণ পাবো। এটা উদ্বেগের বিষয় যে তারা ধারাবাহিকভাবে ঘরের মাঠে বাজে ফল পেয়েছে। রোহিতের অধিনায়কত্বে কোনো প্রাণ নেই।
ধারাবাহিকভাবে খারাপ করার পর ভারত ক্রিকেটে শেষ হয়েছে বিভিন্ন অধিনায়কের অধ্যায়। সম্প্রতি ভারত যে পারফর্ম করছে তাতে টেনে আনা হয়েছে মনসুর আলী খান থেকে শুরু করে সচিন, ধোনি কিংবা কোহলি যুগ। সাবেকদের এসব সমালোচনার ইঙ্গিত একটাই, সময় ফুরিয়ে এসেছে হিটম্যান রোহিত শর্মার। বুমরা 4 ওভার বল করেই একটি উইকেট শিকার করে, কিন্তু এরপর হুট করেই তার বল বন্ধ করে দেয়া হয়। টানা বল করার যে বিষয়টা, সেটা অ্যাডিলেইডে লক্ষ্য করা যায়নি। এটা পুরোটাই অধিনায়কের দায়। রোহিত শর্মার অধিনায়কত্বে কোনো নতুনত্ব দেখি না। আমরা এটাকে রক্ষণাত্মক কৌশল বলবো। সে অস্ট্রেলিয়াকে ভালো করার সুযোগ করে দিয়েছে। সিরিজে এখন 1-1 সমতা। অজিদের বিপক্ষে আরও 3টি টেস্ট বাকি ভারতের। এডিলেইডে শোচনীয় হারের পর যে ঝড় উঠেছে তাতে বলাই যায় পরের 3 ম্যাচে টিম ইন্ডিয়া ঘুরে না দাঁড়ালে হয়তো ফুল স্টপ পড়ে যাবে রোহিত শর্মার অধিনায়ক ক্যারিয়ারে। SM ইকবাল, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গুম খুন করে ক্ষমতা দীর্ঘায়িত করে আওয়ামী লীগ। সোহরাওয়ার্দীতে নির্যাতনের ভয়াবহতা তুলে ধরলেন ভুক্তভোগীরা। বিচার নিশ্চিতের আশ্বাস তথ্য উপদেষ্টার। ভোট ডাকাতি, নিশিরার দামি ভোট, এইগুলো যে দেশের কোনো ভালো কিছু করতে পারে না, এটি প্রমাণিত। আমরা চাই আগামী দিনে দেশে একটি জবাবদিহিতার সরকার শুরু হোক। স্থানীয় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে চায় বিএনপি। কুমিল্লায় সমাবেশে যুক্ত হয়ে বললেন তারেক রহমান, র্যাব বিলুপ্তির দাবি সংস্কার কমিটির। এলসি খোলায় বিধিনিষেধের শিথিলতায় চট্টগ্রাম বন্দরে বেড়েছে কাঁচামাল আমদানি রফতানি। কার্গো পণ্য হ্যান্ডেলিং ছুঁয়েছে 12 কোটি মেট্রিক টন, কন্টেইনারে রেকর্ডের পথে। 3-4 দিন থেকে একটু বেশি হয়েছে ঠান্ডা। আছে, শীতের মধ্যে অনেক কষ্ট হইতেছে, কনকনা শীত, কাজ কাম করতে পারতেছি না। উত্তরাঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা। দুর্ভোগে হতদরিদ্ররা খড়কুটো জ্বালিয়ে চলছে নিবারণের চেষ্টা। 2-1 দিনের মধ্যে শৈত্যপ্রবাহ পূর্বাভাস আবহাওয়া অফিসের। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।